ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের নবম শ্রেণী 2026 তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের আজকে আমি গণিতের তোমাদের প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব, যেটা তোমাদের আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুলের মডেল স্কুলটা। এই মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকের দেখতে পাচ্ছি আমরা প্রথম মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে। এ 4 এর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়ালস টু 8 এর পাওয়ার 3 হলে এক্স এর মান কত হবে। অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3 হলে এক্সের মান। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তোমাদের প্রথম প্রশ্ন যেহেতু রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন, তাহলে একের থেকে একের এক হচ্ছে কি, একের এক হচ্ছে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার অফ 3 হলে এক্সের মান কত হবে। আমরা 4কে যদি ভেঙে ফেলি তাহলে কত হবে, 2-এর পাওয়ার কত হচ্ছে 2, ব্র্যাকেটের বাইরে আমরা কি এক্স দিলে ইকুয়ালস টু, এখানে 2-এর পাওয়ার কত হচ্ছে, 2 × 4 4 × 8 অর্থাৎ 3 ব্র্যাকেটের বাইরে আমরা 3 দিলাম, বা এখানে কত হচ্ছে 2 2x হচ্ছে পাওয়ার হচ্ছে 2x ইকুয়ালস টু, এখানে 3 3 9, 2-এর পাওয়ার 9, 2 তুলে দাও কত হচ্ছে, বা 2x ইকুয়ালস টু কত হচ্ছে 9, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 9/2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। এটা হচ্ছে 9/2। একের দিকের প্রশ্নের সঠিক অ্যান্সারটা কত হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 9/2। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2x + 3y ইকুয়ালস টু 0 সমীকরণের লেখচিত্রটি কোনটা হবে। এর মধ্যে দেখতে পাচ্ছি অপশান এ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, অপশান বি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, অপশান সি হচ্ছে মূল বিন্দুগামী, অপশান ডি হচ্ছে 2 0 বিন্দুগামী। চলো এর মধ্যে কোনটা সঠিক উত্তর হচ্ছে আমরা একটু গণিত করে দেখি। তাহলে সমীকরণটা কি আছে তোমাদের, দুইয়ের দিকের প্রশ্নের অ্যান্সার কী হবে, 2x + 3y ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স ওয়াই এর বীজগুলো যদি আমরা বের করি, তাহলে সূচক মানগুলো যদি বের করি তাহলে কী হবে, তাহলে এদিকে আমরা তাহলে উপরে এক্স লিখবো, নিচে ওয়াই লিখবো। দেখো এখানে এক্সের ভ্যালু যদি আমরা বের করি তাহলে বা 2x ইকুয়ালস টু -3y, তাই না, বা এক্স ইকুয়ালস টু কত হবে -3y কত হচ্ছে 2। এবার চলো আমরা যদি ওয়াইয়ের মান 0 ধরি তাহলে কত হবে, 3 0 0, তাহলে 0 থাকছে। তাহলে ওয়াইয়ের মান যদি 0 ধরি তাহলে 3 0 0 2 0 0, এক্সের মানও 0 হবে। প্রথমে আমরা বুঝতে পারছি যে এই লেখচিত্রটি, এই সমীকরণ অনুযায়ী লেখচিত্রে কিন্তু রেখাটা অন্তত তোমাদের মূল বিন্দুগামী হবে, অর্থাৎ 0। এক্স অক্ষ ওয়াই অক্ষের ক্রস হচ্ছে 0, অর্থাৎ মূল বিন্দু হচ্ছে। সুতরাং আমরা যদি মূল বিন্দুগামী যদি লিখি এরকম লেখচিত্রে, যদি এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ড্যাশ দিই, এটা ওয়াই অক্ষ ড্যাশ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ ড্যাশ যদি দিই, তাহলে সেক্ষেত্রে হবে দেখো এটা হবে মূল বিন্দুগামী, 0 হবে, এটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে প্রথমে দুটো 0 পাচ্ছি মানে কি, আমাদের সহজে বুঝে নিতে হবে যে এর সমান্তরাল রেখাটি অর্থাৎ সমীকরণের লেখচিত্রটির রেখাংশ কী হবে, মূল বিন্দুগামী হবে, অর্থাৎ মূল বিন্দুগামী হবে। বুঝে গেছে? এটা হবে তোমাদের মূল বিন্দুগামী হবে। বুঝে গেছে? তাহলে কোনটা সঠিক উত্তর হবে, দেখতে পাচ্ছি আমরা সঠিক উত্তর হবে অপশান নাম্বার, দেখতে পাচ্ছি তোমাদের 4টি অপশানের মধ্যে তোমাদের অপশান নম্বর সিটা সঠিক উত্তর হবে মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3 প্রশ্ন, যদি x4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে এক্স এর মান কত হবে, +-4 না +-5 না +-3 না কোনোটিই নয়। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, চলো আমরা অ্যান্সারটা করে ফেলি। তোমার 3 প্রশ্ন ছিল, এটা 3 প্রশ্ন। তাহলে আমাদের যে স্থানাঙ্ক বিন্দুর মানটা রয়েছে কি না, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আমরা জানি কি একটা, তোমরা সবসময় মনে রাখবে যে সূত্রটা এরকম হবে যে এ বি, যে বলা আছে বা এ বি ধরো, হ্যাঁ এ বি ইকুয়ালস টু √x1 - x2 এর বর্গ প্লাস y1 - y2 এর বর্গ। এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে তোমাদের
স্থানাঙ্ক জ্যামিতির তোমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র এটা হচ্ছে এ বির ভ্যালু বের করতে হলে এখানে দূরত্ব যেহেতু এ বি হচ্ছে, এখানে কি কি রয়েছে মানটা, এখানে একটা স্থানাঙ্ক বিন্দু রয়েছে, তোমাদের রয়েছে এক্স, একটা এক্স আর 4 একটা স্থানাঙ্ক বিন্দু রয়েছে। আর যেহেতু এখানে বলা আছে মূল বিন্দু থেকে দূরবর্তী অর্থাৎ মূল বিন্দুগামী হতে হবে একে, তাহলে 0 আর 0, তাই না? আর দূরত্ব কত কি বলা হচ্ছে, দূরত্ব বলা হচ্ছে কত, দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে এবার আমরা লিখতে পারি যে যে x4 বিন্দুটি মূল বিন্দু, এভাবে লিখবে তোমরা, আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে তোমরা লিখবে যে x4 স্থানাঙ্ক বিন্দুটির মূল বিন্দু 0 0 থেকে দূরত্ব 5 একক হলে আমরা লিখতে পারি যে 5 ইকুয়ালস টু কত হচ্ছে, রুট 0 মাইনাস এক্সের বর্গ প্লাস 0 মাইনাস 4 বর্গ হয়েছে। এবার দেখো, বা রুটটা যদি এদিকে আসে কী হবে, বর্গ হয়ে যাবে, তাই না? তাহলে 5 বর্গ কত হয় আমরা জানি 25। তাহলে এখানে কত হচ্ছে 0 মাইনাস এক্স স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস 4 কত হচ্ছে 16। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 5 5 25 হচ্ছে, তাই না? 5 5 25, সুতরাং 25, 5 বর্গ লিখতে পারি আমরা, 5 বর্গ বা 16 4 16, 5 বর্গ আর 4 বর্গ পাচ্ছি আমরা এখানে। তাহলে কত হচ্ছে 16 থেকে বা 9 25 থেকে 5 5 25 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, অলরেডি আমরা 9 পাচ্ছি। তাহলে 25 মাইনাস 16, তাহলে বা x ইকুয়ালস টু 9 রুট 9, বা x ইকুয়ালস টু কত হচ্ছে 3, x ইকুয়ালস টু 3। এটা কিন্তু তোমাদের প্লাসেও হতে পারে আবার মাইনাসেও হতে পারে। এক্সের বীজ যেহেতু দুটো বলা হচ্ছে, একটা প্লাসে হবে একটা মাইনাসে হবে, সুতরাং প্লাস মাইনাস 3। কোনটা তোমাদের সঠিক উত্তর হবে? অপশান নাম্বার দেখতে পাচ্ছি, অপশান নাম্বার সিটা তোমাদের সঠিক উত্তর হবে। অপশান নাম্বার সি তোমাদের সঠিক উত্তর হবে প্লাস মাইনাস 3। চলো পরের প্রশ্ন দেখি আমরা। একের 4 যদি a বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে? চলো আমরা এই গণিতটা একটু করে দেখি। প্রথমে আমাদের যে রয়েছে, দেখো মানটা যে রয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1 হচ্ছে। তো আমরা এই সমাধানটা এই সংখ্যার সমাধান যদি করি, আমরা দেখব যে বি আর এ যদি লসাও করি কী হবে, এ বি, আর এখানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হচ্ছে, প্লাস বি আর বি গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বির সঙ্গে 1 গুণ করলে এ বি হবে, বা তাহলে এ বি যদি এদিকে আসে তাহলে কী হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটুকু তোমরা লেখো। যেহেতু আমাদের বলা হয়েছে, প্রশ্নটা রয়েছে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান জানি কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া রয়েছে কত হচ্ছে 0। তাহলে এ প্লাস বি ইন্টু কত হবে 0, তাহলে কত হবে উত্তর 0 হবে। বোঝা গেছে? তোমাদের এর সঠিক উত্তরটা কী হবে, তাহলে 0 হবে। তোমাদের অপশান নম্বর কোনটা সঠিক উত্তর হবে? অপশান নম্বর ডিটা সঠিক উত্তর হবে 0। চলো পরের প্রশ্ন থেকে আমরা 2 থেকে নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। তাহলে প্রথম প্রশ্ন কি বলা আছে, যে প্রথম প্রশ্ন বলেছে দুটি অমূলত সংখ্যা বলা আছে, দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। এর মধ্যে এটা হচ্ছে সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। দেখো, দুটি অমূলত সংখ্যা যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে কখনো মূলত সংখ্যা হতে পারে, আবার কখনো মূলত সংখ্যা হতে পারে না। তাই এখানে যেহেতু সর্বদা বলা আছে, সুতরাং এটা কী হবে, এটা সম্পূর্ণ মিথ্যা হবে। কী হবে? মিথ্যা। চলো আমি একটু প্রমাণ করে দেখাই যে এখানে লক্ষ্য রাখো যে ধরো √2 ইন্টু √2 কত হচ্ছে, √2 কত হচ্ছে, গুণ করলে কত হবে
2 হবে, কী হবে 2 হবে। আবার দেখো √2 ইন্টু √3 যদি হয় সেক্ষেত্রে কত হবে 3 দুগুণে 6, √6, এটা কিন্তু অমূলত সংখ্যা। তাই আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো আমাদের দুটি অমূলত সংখ্যার গুণফল কিন্তু মূলত সংখ্যা হতে পারে, আর কখনো দুটি অমূলত সংখ্যার গুণফল কখনো মূলত সংখ্যা হতে পারে না, অমূলত সংখ্যাই থাকবে, ঠিক আছে। সুতরাং এটা সর্বদা সম্পূর্ণ ভুল। চলো পরের প্রশ্ন দেখি আমরা, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা কি সত্য না মিথ্যা? এটা অবভিয়াসলি সত্য হবে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, এটা সত্য, ঠিক আছে। তাহলে একটা ছবি এঁকে দেখি আমরা যে কতটা সত্য কথাটা। দেখো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান হলে কি বলা আছে, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি কী হবে, চতুর্ভুজটি সামান্তরিক হবে। দেখো দেখো এটা আমরা এটা হচ্ছে দৈর্ঘ্য লিখলাম, এটা হচ্ছে প্রস্থ যদি হয়, এটা হচ্ছে কিন্তু এটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আয়তক্ষেত্র হবে। দেখো এই দুটি বাহু কিন্তু এই দৈর্ঘ্য বরাবর এই দুটি বাহু কিন্তু সমান্তরালে আছে আর সমান আছে। এই দুটি বাহুর মান পরস্পর কি সমান হবে, আবার এই দুটি মান পরস্পর কী হবে, সমান হবে। এটা কি হলো, আয়তক্ষেত্র হলো। আয়তক্ষেত্র হতে পারে। আবার দেখো বলা হচ্ছে যে সামান্তরিক যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে দেখো যে বিপরীত বাহুদ্বয় পরস্পর কী হবে, সমান বা সমান্তরাল। সুতরাং এটা কী হবে, সামান্তরিকও তোমাদের একটা চতুর্ভুজ হতে পারে যাদের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সুতরাং দেখো এই প্রস্থ বরাবর যে রেখাটা গেছে, তির্যক রেখাটা, এই দুটি কিন্তু সামান্তরিক সমান্তরাল এবং সমান এবং সমান্তরাল। আবার দৈর্ঘ্য বরাবর যে রেখা দুটো গেছে এই দৈর্ঘ্য কিন্তু সমান হবে এবং এই দুটো কিন্তু সমান্তরাল হবে, ঠিক আছে। তাই উত্তরটা সামান্তরিক অবশ্যই সত্য হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, 3 দাগের প্রশ্ন দেখো। 3 দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলেছে প্রতিটি প্রশ্ন মান 2 করে আছে। দেখো প্রথম প্রশ্ন আছে 0.1 পৌনঃপুনিক 63 পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। চলো আমরা এটা সমাধান করে দেখি। তাহলে 3-1 প্রশ্নটা থাকছে একটা আবৃত দশমিক সংখ্যা রয়েছে 0.163, এই দুটো পূর্ণমণিক। এবার এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে প্রথমে কী করবো, বাই দিয়ে দেবো, দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা আমরা উপরে লিখে দেবো, দশমিক আর পৌনমণিক বাদ দিয়ে 163, আর তারপর মাইনাস দিয়ে দেবো। নিচে কিন্তু কী লিখে দেবো আমরা, নিচে দশমিক মানে 1 জানি, আর পরে 3টি অঙ্ক চোখ বন্ধ করে তোমরা কিন্তু 3টি শূন্য বসে দাও, মাইনাস দাও। এবার দেখো উপরে দেখো যে প্রথম যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে তার পূর্বে লক্ষ্য করো কতগুলো অঙ্ক মুক্ত আছে, দেখতে পাচ্ছি কোনো অঙ্ক নেই শূন্য ছাড়া, সুতরাং শূন্যটুকু বসে দাও। এবার দেখো এবার এরপরে নিচে কি লিখবে, দশমিক মানে আবার 1 লিখবো। এবার যে অঙ্কের প্রথম যে অঙ্কের মাথায় দশমিকের পরে যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকছে সেই অঙ্ক এবং দশমিকের মাঝে কোনো অঙ্ক থাকছে কিনা, যদি থাকে তাহলে তার পরিবর্তে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য বসবে। দেখতে পাচ্ছি এখানে কোনো অঙ্ক নেই, দশমিক আর পৌনঃপুনিক অঙ্কের মাঝে কোনো অঙ্ক নেই, সুতরাং কোনো শূন্য বসবে না। এবার আমরা গণিতটা করে ফেলে, তাহলে 163 থেকে শূন্য বাদ দিলে কত হচ্ছে, 163 হচ্ছে, আর 1000 থেকে 1 বাদ দিলে কত হবে, 999 হবে। দেখো 163 আর 999 বিভাজ্য হবে না বা কাটাকুটি বা লঘিষ্ঠ আকারে হবে না, সুতরাং এইটুকু থাকবে 163/999। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন 2-3 বলা হচ্ছে, 3 কত দাগেরটা, এটা 3 2 দিকে দেখো বলেছে 1/64, 1/2 আর 1/3 এর মান কত হবে। চলো আমরা গণিতটা করে ফেলি। তাহলে প্রশ্নটা রয়েছে তোমাদের, দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী 1/64, প্রথম বন্ধনী ক্লোজ, এর পাওয়ার 1/2, আবার দ্বিতীয় বন্ধনীর বাইরে 1/3 সমান দেব, সমান দেওয়ার পর এই দুটি পাওয়ার কিন্তু গুণ করব, কত হচ্ছে 164, কত হচ্ছে তাহলে 1/2 ইন্টু 1/3 সমান কত হচ্ছে 3 দুগুণে 6 হচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি 1/64 পাওয়ার কত হবে, যে 1/6 হবে, 3 দুগুণে 6, বা সমান 64 হয় কি, আমরা কতগুলো 2 গুণ করলে 64 পাবো আমরা, দেখো 2 ইন্টু 2 ইন্টু ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত, 1 2 3 4 5 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 6টা 2 এর গুণফল কত হবে তোমার 64। তাহলে আমরা এইভাবে লিখতে পারি
1 বাই কত হচ্ছে 2⁶, আর ব্র্যাকেটের বাইরে 1/6, বা তাহলে দেখো 2⁶ যদি উল্টে দিই বা এই সংখ্যাটা যদি উল্টে দিই অর্থাৎ ভাগ ছিল গুণ করি, তাহলে কী হবে, কত হবে, এই পাওয়ারটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, ধনাত্মক ছিল ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ কত হবে 2⁶ ব্র্যাকেটের বাইরে 1/6 সমান, এবার 1/6টা 1/6-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে -6 × 1/6, 6 কেটে দাও, কত হচ্ছে সমান 2⁻, মাইনাস কত হবে 1, তাহলে তাহলে -1টা যদি আমরা ভাগ করি এই টোটাল সংখ্যাটাকে, তাহলে কী হবে, ঋণাত্মক মানটা ধনাত্মক হয়ে যাবে, তাহলে কত হবে, তাহলে 1/2 হয়ে যাবে, বুঝেছে, 1/2, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 1/2, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে, এখানে দেখতে পাচ্ছি পরের প্রশ্ন রয়েছে তোমাদের, পরের প্রশ্ন কী রয়েছে দেখো তোমাদের, 2-এর দাগের হয়ে গেছে, 3-এর 2, 1, 2 আর 3, 3-এর 3-এরটা দেখো, এই 2x - 3y = 12 সমীকরণটি লেখচিত্রটি ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক কত লেখো। তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক মান কত আমাদের বের করতে হবে। চলো সমীকরণটা কি রয়েছে না 2x - 3y = 12। তাহলে চলে এলাম আমরা কত, এই প্রশ্নটা থাকছে তোমাদের 3-এর 3, 3-এর 3 থাকছে, তাহলে এখানে বলা হচ্ছে 2x - 3y = 12 সমীকরণটি যেহেতু রয়েছে 2x - 3y = 12, এই সমীকরণটি যদি আমরা দেখি যে এই সমীকরণের লেখচিত্রটি দেখো, এই সমীকরণের সমীকরণের লেখচিত্রটি যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে তার এক্স স্থানাঙ্ক শূন্য হবে, যদি এখানে বলা হতো, এখানে যদি প্রশ্নটা এভাবে হতো যে এই সমীকরণে একটা সমীকরণ দেওয়া থাকতো, সেখানে ওয়াইয়ের জায়গায় যদি এক্স হতো, তাহলে এক্সের জায়গায় কিন্তু সেখানে ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, শূন্য হবে। যদি এখানে এক্স বলা হতো তাহলে এখানে ওয়াই এর স্থানাঙ্ক শূন্য হবে, সুতরাং এখানে ওয়াই অক্ষকে ছেদ করলে তখন এক্সের স্থানাঙ্ক কত হবে, শূন্য হবে। এবার আমরা লিখতে পারি যে সমীকরণটা আমরা এভাবে লিখতে পারবো, আমরা দেখো অতএব তাহলে এক্সের স্থানাঙ্ক শূন্য হলে তাহলে আমরা লিখতে পারি যে 2 × 0 - 3y = 12, তাহলে তাহলে 2 শূন্যের শূন্য হচ্ছে -3y = 12, বা তাহলে y = কত হচ্ছে -y = কত হবে 12 কত হচ্ছে 12/3 সমান 3 4 12, বা y = -4। তাহলে এখানে স্থানাঙ্ক বিন্দুটা কি পেলাম আমরা, তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্ক কি হবে, নির্ণেয় স্থানাঙ্ক 0, -4, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন কি আছে আমরা দেখে নিই, পরের প্রশ্ন 3-এর দিকে চলছে, 3-এর দিকে আমরা চলে এলাম, 3-এর 4-এরটা চলে এলাম, 3-এর 4-এর কী বলা হচ্ছে, 3-এর 4-এ বলা হচ্ছে দেখো, 3-এর 4-এ বলা আছে যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লেখো। বলা আছে দেখো 3x + 2y = 6, আবার 12x + 8y = 24। তাহলে নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগ দেখো, সহগুলির যে ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণটি দুটি সমাধানযোগ্য হয় কিনা এবার আমরা একটু যাচাই করব। সমীকরণ দুটি প্রথমে ছিল দেখো, বলা হয়েছে একটা সমীকরণ ছিল 3x + 2y = 6, আর আরেকটা সমীকরণ কত ছিল, আরেকটা সমীকরণ ছিল দেখো 12x + 8y = 24। এই দুটি সমীকরণ আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বলে আমরা উল্লেখ করলাম। এরপর আমরা করব
যে দেখো এই দুটি সমীকরণ, দেখো এই দুটি সমীকরণের সহগগুলো লক্ষ্য রাখো। যদি আমরা এই দুটি সমীকরণের অনুপাতগুলির, এই সমীকরণের সহগগুলির অনুপাত আমরা যদি নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা দেখবো কি 3/12 ইকুয়ালস টু, দেখো এখানে 2 আর 8 আছে, অর্থাৎ 2/8 ইকুয়ালস টু দেখো 6/24। দেখো সমান হয় এখানে দেখি প্রতিটা মান, যে প্রতিটা মান আমরা জানি যে A1 প্রথম প্রথম অনুপাত, দেখো A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2। এই অনুযায়ী অনুপাতগুলো সমান হচ্ছে এখানে দেখি আমরা। আর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সবগুলো, তাহলে দেখতে পাবো 3 একে 3, 3 4 12, আর 2 একে 2, 2 4 8, আর 6 একে 6, 6 4 24। দেখো প্রতিটা ক্ষেত্রে মানগুলো সমান হচ্ছে। 3/12, 2/8 আর 6/14 প্রতিটি আনুপাতিক মানগুলো কি হচ্ছে, সমান হচ্ছে। সুতরাং আমাদের কি বলা হয়েছিল, যে প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলি ধ্রুবকগুলি অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা দেখো। যখন সমীকরণগুলির অনুপাতিক মানগুলো যখন সমান হবে, সেক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে দুটি সমাধানযোগ্য হবে এবং তার মানগুলো অবশ্যই অসংখ্য হবে। অর্থাৎ এর সমীকরণিক মানগুলো অসংখ্য হবে এবং সহজ সমাধানযোগ্য হবে। কারণ আমরা জানি যে সাধারণ সমাধানযোগ্য এবং অসংখ্য সাধারণ সমাধান আছে, তার একটা প্রমাণ হলো কি, যে তিনটি অনুপাত কিন্তু সমান হচ্ছে, বুঝেছে? সেক্ষেত্রে তোমরা সহজে মেনে নেবে যে এর একটা অসংখ্য এবং সাধারণ সমাধানযোগ্য রাশি আছে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো এরপর আমরা লিখবো যে দেখো এত হয় লিখবে কি, এখানে দেখো এখানে লিখে দাও, এখানে 3/4 ইকুয়ালস টু 2/4, 8 ইকুয়ালস টু 6/24, 6/24 হয় মানে কি সমান, অনুপাতগুলো সমান হচ্ছে। তাহলে হয় সমীকরণ দ্বয় সমাধানযোগ্য এবং এক্ষেত্রে অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, আমরা যে দুটো সমীকরণ যেহেতু একই মান হবে, একই বা অসংখ্য সাধারণ সমাধান পাবো, কারণ ইকুয়ালস টু আছে। সুতরাং আমরা জানি অসংখ্য সাধারণ সমাধান পেতে হলে আমরা জানি যে যখন দুটি সরলরেখা সমাপতিত হয়, অর্থাৎ একটি মাত্র সরলরেখাই হয়, তখন সমীকরণ দুটি অসংখ্য সাধারণ সমাধান আমরা পেয়ে থাকি বা পাই। তাহলে এক্ষেত্রে এরপর আমরা লিখবো, দেখো প্রথম দুটো সমাধান যেহেতু একই হবে, 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি যে কোনো একটা সমীকরণ লেখো, দুটোর মধ্যে 3x আমরা প্রথমটা লিখলাম, 2y ইকুয়ালস টু 6, বা 2y ইকুয়ালস টু 6 মাইনাস 3y, বা y ইকুয়ালস টু 6 মাইনাস 3y বাই কত হচ্ছে 2। তাহলে y এর মান কি পেলাম আমরা, 6 মাইনাস 3y/2। এক্ষেত্রে এর মানগুলো যদি আমরা বের করি, তাহলে আমরা যদি x এর জায়গায় যদি আমরা x এর মান যদি y এর মান যদি আমরা 3 ধরি, y এর মান যদি এটা আমরা x ধরি, এটা হচ্ছে y, তাহলে y এর মান 3 ধরলে দেখো 3 3 9, 6 থেকে 9 থেকে, তাহলে কত হচ্ছে, y এর মান যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো, এখানে এখানে 3y হবে না, 3x, দেখো 3x, তাহলে y ইকুয়ালস টু 6 মাইনাস 3x/2। এখানে x এর মান যদি আমরা 0 ধরি, সেক্ষেত্রে কি হবে, তাহলে 3 0 0 6, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 পাচ্ছি, বুঝেছো? তারপরে দেখো আমরা যদি x এর মান যদি 2 ধরি, x এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে x এর মান 2 হলে y এর মান কি হবে, 3 2 6, আর 6 থেকে 6 বদলে 0, 2 0 0 হবে, y এর মান কত হবে, 0 হবে। তাহলে এরপর যদি আমরা x এর মান যদি -2 ধরি,
তাহলে তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, তাহলে -6, তাহলে -6 দেখো এখানে সরি এখানে কি বললাম, এক্সের মান যদি -2 হয় 3 দুগুণে 6 মাইনাস মাইনাসে প্লাস কত হবে 6 6 12, তাহলে ওয়াইয়ের মান কত হবে 2 6 12 6 হয়ে যাবে। তাহলে এর মান যদি এক্সের মান যদি -2 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে, ওয়াইয়ের মান হবে 6, 2 6 12 হয়ে যাবে। তাহলে এই মানগুলো আমরা পেয়েছি, কেমন, এই মানগুলো পেয়েছে। তাহলে অতএব আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণের মান যা হবে কিন্তু সেটা 2 নম্বর সমীকরণের মান একই হবে। অতএব আমরা কি পেলাম, তাহলে অতএব বা 2 নম্বর সমীকরণ লেখো, 2 নম্বর সমীকরণ হতে পাই 12x প্লাস 8y ইকুয়ালস টু 24। অতএব আমরা লিখতে পারি 3x প্লাস 2y ইকুয়ালস টু 6, যা 1 নং সমীকরণের অনুরূপ সমীকরণ। বুঝেছ? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন লেখা আছে, দেখো তোমাদের 4 দাগের প্রশ্নটা হয়ে গেছে। এবার দেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন কি বলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 224 এবং এ ও বি এ লেস দ্যান বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ ও বি এর মান কত হবে। এখানে বলেছে এ বি এর থেকে বড়, অর্থাৎ বি হবে এর থেকে ছোট। তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণটা যদি আমরা গঠন করি সেক্ষেত্রে এর মধ্যে বলা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বলেছে এ ও বি বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ ও বি এর মান কত আমরা গণিত করে দেখি। তাহলে আমরা অ্যান্সারটা যদি লিখি তাহলে আমরা লিখি দেখো 3 দাগের 5 হচ্ছে, প্রথম আমরা যেহেতু সমীকরণটা ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল 224, কত ছিল 224 ছিল, বা আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 224। এবার দেখো 224 যদি হয় আমরা আমাদের শর্ত কি ছিল না, শর্ত ছিল বলো তো, অতএব এ বি কী হবে ঋণাত্মক হবে, এ বি কী হবে ঋণাত্মক মানে লেস দেন 0 হবে, এবং আরেকটা কী ছিল এ হবে বি এর থেকে কী হবে বড় হবে। অর্থাৎ আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সম্ভাব্য উৎপাদকগুলো যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো 224 আছে না, 224 এর নিকটবর্তী পূর্ণবর্গ রাশি কোনটা হবে 225 হয়, কি জানি আমরা 225 কার বর্গ বলো তো, আমরা জানি 15 বর্গ কত হয় 225, 15 বর্গ 225। যেহেতু আমাদের বলেছে দুটি মান কিন্তু এ আর বি এর মান কিন্তু ঋণাত্মক হবে, অর্থাৎ 0 থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে 15 বর্গ কত হয় 225 হয়, তাহলে 225 থেকে যদি আমরা 1 বর্গ বাদ দিই তাহলে কত হচ্ছে, সেক্ষেত্রে কত হবে 15 বর্গ থেকে 1 বর্গ বাদ দিলে কত হচ্ছে আমরা জানি, সেটা কিন্তু 15 বর্গ কত হচ্ছে, 15 বর্গ হচ্ছে 225 হয়, আর 1 বর্গ অর্থাৎ 1 যদি বাদ দিই কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে তোমাদের দেখতে পাচ্ছি এখানে 224 হবে। আর এই রাশিগুলো যদি আমরা ঋণাত্মক করি তাহলে কী হবে -15 করো, তাহলে -15 বর্গ আর -1 বর্গ, তাহলে এই ক্ষেত্রে কী হলো না, এই ক্ষেত্রে এর -15 বর্গ মাইনাসটা উঠে যাবে, পাওয়ার যদি জোড় হয় সেক্ষেত্রে তার নিধান বা রাশির ঋণাত্মক হলে ধনাত্মক হয়ে যাবে, আর যদি বিজোড় হয় কিন্তু তার মাইনাসগুলো কিন্তু মাইনাসই থাকবে। ব্যতিক্রম এখানে 1 আছে, দেখো 1 বর্গ দেখো না এখানে বর্গ দেখো -1 আর -1 দেখো 1 হয় মাইনাস প্লাস হয়, অর্থাৎ ধনাত্মক। পাওয়ার যদি দেখো জোড় হয় সেক্ষেত্রে কিন্তু তার মাইনাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী থাকছে, তাহলে 15 বর্গ -15 বর্গ কত হবে 225, আর 1 বর্গ কত হবে 1 হবে, 225 থেকে 1 বাতিল কত হবে 224, প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব উৎপাদক বিশ্লেষণ করে দেখা যায় যে -15 এবং -1
জোটটি জোটটি এই সমীকরণ সিদ্ধ করে তাহলে অতএব আমরা কি পেলাম, যেহেতু আমাদের এ আর বি এর মান কিন্তু ঋণাত্মক হবে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি না এ ইকুয়ালস টু -15 আর বি ইকুয়ালস টু কত হলো -1। একটা হলো -15 হলো, একটা -1। তাহলে আমি এখানে প্রমাণ করে দিয়েছি -15 বর্গ -1 বর্গ, তাহলে এখানে কত হচ্ছে 224 হচ্ছে, প্রমাণ হয়ে গেছে আমাদের। তাহলে এ ইকুয়ালস টু -15 হলো, বি ইকুয়ালস টু -1 হলো। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, এখানে 6 দেখো প্রশ্ন, এ বি সি ডি একটি রম্বস যা এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি আর বি সি ডি ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত হবে। চলো তাহলে আমরা যদি একটা রম্বস অঙ্কন করি, আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? তাহলে আমরা যদি নামকরণ করি এ বি সি ডি, তাহলে রম্বসের প্রতিটি বাহু সমান হলে তার বিপরীত কর্ণদ্বয় কী হয়, তার বিপরীত কর্ণদ্বয় কোণদ্বয়, তার বিপরীত কোণদ্বয় কী হয়, পরস্পর সমান হয়। বিপরীত কোণদ্বয় পরস্পর কী হয়, সমান হয়। আর আরেকটা কী বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি করে হচ্ছে, 4 সেমি করে হলে তার বিপরীত কোণগুলো সমান হলে বলা হচ্ছে, এখানে প্রশ্ন তোমাদের রয়েছে বি, দেখো বি সি ডি কোণের মান কত হবে 60 ডিগ্রি, বি সি ডি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি। আর বলা হচ্ছে কি এর বিডি কর্ণটা কত আমাদের জানতে চাওয়া হয়েছে, বিডি কর্ণ কত হবে। তাহলে দেখো আমরা জানি বিপরীত কোণদ্বয় যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে এই কোণগুলোর মানও সমান হবে। আর এই কোণ যদি 60 ডিগ্রি হয়, বাকি হচ্ছে এই দুটি কোণের যোগফল কত হবে, 120 ডিগ্রি হবে, কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে বি সি ডি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি, এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহুর মান সমান 4 সেমি। 4 সেমি কি বলেছে, এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহুর মান কত হচ্ছে 4 সেমি। আর আরেকটা কি শর্ত দেওয়া রয়েছে, বি সি ডি কোণ কত বলেছে, বি সি ডি কোণ কত হচ্ছে সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব দেখো আমরা যদি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পাচ্ছি, বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে, বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে সি কোণ কত হচ্ছে, সি কোণ পাবো আমরা কত হবে, সি কোণ দেখো এর ক্ষেত্রে সি কোণ কত হবে, সি কোণ 60 ডিগ্রি হলে তাহলে দেখো এই দুই কোণগুলো সমান হবে, এই দুটি কোণ সমান হবে। আমরা জানি বি কোণ আর ডি কোণ, অর্থাৎ সি বি কোণ আর সি ডি বি কোণ, এই দুটি কোণ কী হবে, সমান হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সি বি ডি কোণ, সি বি ডি কোণ ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু হাফ হবে। তাহলে এ বি সি কোণ বাই 2 হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, এই দুটি কোণ সমান হবে। সুতরাং আমরা জানি এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল কিন্তু সমান হতে হবে। তাহলে 120 ডিগ্রি অবশিষ্ট থাকছে। সুতরাং কত হবে, এ বি সি কোণের অর্ধেক কত হবে, সি বি ডি কোণ। আবার আবার সি ডি বি কোণ কত হবে, সমান সি ডি বি কোণ সমান সি ডি এ কোণ বাই কত আছে, বাই 2, তাই না? এটা এইভাবে আমরা পেতে পারি। তাহলে অর্ধেক হলে কি এই দুটি কোণ সমান হবে। সুতরাং কী হবে, অতএব কী হবে না, এই দুটি কোণ সমান হলে অর্থাৎ অতএব সি বি ডি কোণ ইকুয়ালস টু সি ডি বি কোণ সমান হবে। এই দুটি কোণ কী হবে, সমান হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে যে সি কোণ যদি 160 ডিগ্রি হয়, বি সি ডি কোণ যদি 160 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে লেখো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবং লেখো এবং বি কোণ আর ডি কোণের যোগফল কত হয়,
এক্ষেত্রে কী হবে বি কোণ অর্থাৎ সিবিডি কোণ আর সিডিবি কোণ এই দুটি কোণের যোগফল কত হবে, তাহলে 120 ডিগ্রি হবে। অর্থাৎ বা লেখো এবং আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি এর তিনটি কোণ আছে, একটি কোণ পাচ্ছে, অর্থাৎ এই তিনটি কোণের যোগফল কত হবে এর দেখো, তাহলে এই তিনটি কোণের যোগফল কত হবে, আমরা জানি যে বি কোণ অর্থাৎ সি বি ডি কোণ প্লাস বি সি ডি কোণ প্লাস সি ডি বি কোণ ইকুয়ালস কত হবে 180 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ সমান হচ্ছে আমরা পেয়েছে, সুতরাং আমরা লিখতে পারি বা তাহলে বি সি ডি কোণের মান 60 ডিগ্রি আমরা জানি, তাহলে সেক্ষেত্রে এই দুটি কোণ সমান হচ্ছে বি কোণ আর সি কোণ, সুতরাং আমরা একটাই ধরতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে সি বি ডি কোণ আর প্লাস সি বি ডি কোণ প্লাস 160 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা তাহলে এই দুটি কোণ সমান হচ্ছে, সুতরাং 2 সিবিডি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা সিবিডি কোণ কত হবে সমান তাহলে 120 ডিগ্রি বাই 2 সমান কত হবে 60 ডিগ্রি। সিবিডি 60 ডিগ্রি হলে তাহলে এই সিবিডি আর একটা আছে সিবিডি আর একটা সিডিবি, এই দুটি কোণ সমান হচ্ছে, সুতরাং আমরা পেলাম কি, তাহলে অপর দুটি কোণ কত হবে, অপর দুটি কোণের যোগ কোণ হচ্ছে কি তোমাদের সমান হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে। অতএব কি পেলাম আমরা, তাহলে সিবিডি কোণ ইকুয়ালস টু সিডিবি কোণ সিডিবি কোণ সমান কত হবে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণ সি কোণটাও 60 ডিগ্রি ছিল, তাহলে অতএব বিসিডি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ যার তিনটি কোণ সমান আছে ত্রিভুজ। অতএব এবিসি রম্বসে ত্রিভুজ হলে তাহলে তার প্রতিটি বাহুর মান সমান হবে। তাহলে দেখো যদি রম্বসের লক্ষ্য করো, রম্বসে এটা ক্ষেত্রে বিসিডি ত্রিভুজ যদি ক্ষেত্রে দেখো এই দুটি বাহু সমান হচ্ছে, আর এই কোণ 60 ডিগ্রি হলে এই কোণ 60 ডিগ্রি করে হচ্ছে পাচ্ছি আমরা সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হয়, এই বাহু যদি 4 সেমি হয় এটা 4 সেমি হবে, এই বাহুটা হবে 4 সেমি হবে। তাহলে এই বিডিটা বাহুটা কী হবে এ বি সি ডি রম্বসের কর্ণ, সুতরাং কী হবে এটাও 4 সেমি হবে। তাহলে অতএব বিডি সমান কত হবে, আমরা লিখতে পারি যে এ বি সি ডি রম্বসের বিডি কর্ণের মান কত হবে, বিডি কর্ণের মান কত হবে 4 সেমি। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, এখানে 3 থেকে প্রশ্নগুলো সবগুলো হয়ে গেছে, 3 সবগুলো প্রশ্ন হয়ে গেছে। দেখো 4 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। 4 থেকে প্রশ্ন কী বলা আছে, 4 থেকে প্রশ্ন বলা আছে দেখো √5 অথবা √6কে সরলরেখায় স্থাপন করে দেখাও। √5 অথবা √6কে সরলরেখায় স্থাপন করে দেখাও। চলো প্রথমে আমরা √5কে আমরা সরলরেখায় স্থাপন করে দেখি। প্রথমে আমরা √5 এর সংখ্যা রেখায় আমরা প্রকাশ করব, স্থাপন করব। চলো প্রথমে আমরা একটা কিন্তু সরলরেখা অঙ্কন করব, একটা নির্দিষ্ট এককে একটা সরলরেখা অঙ্কন করছি আমরা। দেখো প্রতিটা একক কিন্তু একটা নির্দিষ্ট থাকবে, কম বড় ছোট করলে হবে না, নির্দিষ্ট একক থাকতে হবে। তো প্রথমে আমি 1 সেন্টিমিটার করে আমি নিয়ে নিচ্ছি, প্রতিটা একক 1 সেন্টিমিটার করে ধরলাম আমি। 1 সেন্টিমিটার তোমরা ধরে নেবে, প্রতিটা একক কিন্তু 1 সেন্টিমিটার করে নেবে। যেহেতু আমাদের বলা হয়েছে √5, দেখো √5 5-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4,
এবার সব থেকে ছোটোটা নেবে তোমরা, পূর্ণবর্গ সংখ্যা 4 হলে তাহলে আমরা জানি 2 এর বর্গ কিন্তু 4 হয়, তাই না? তাহলে 4-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 5 হবে। তাহলে প্রথমে আমরা কি 4-এর বর্গ মূল কত হয় 2, অর্থাৎ √2 প্রথমে আমরা অঙ্কন করব। আমরা যদি এইভাবে সংখ্যা রেখা যদি স্থাপন করি, দেখো এখানে আমি 0 ধরলাম, এখানে 0 আমি বা এখান থেকে নিতে পারি এটা, বা এটা নিলে ভালো হয়। তাই এটা আমি কি নিলাম, এটা 0 ধরলাম, এটা কিন্তু 0 ধরলাম। এরপরে 1 2 3 ধরলাম। এবার আমরা জানি এটা 1 2, এটা ধরো 2 আর 3। আমরা জানি √5টা অ্যাকচুয়ালি 2 আর 3-এর মধ্যবর্তী স্থানে কোথাও না কোথাও অবস্থান করছে। সুতরাং প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রতিটা বর্গ কিন্তু 1 একক করে ধরবো। তাহলে 0 থেকে 1 1 একক, 1 থেকে 2 2 একক বা 1 একক, প্রতিটা একক কিন্তু একই নির্দিষ্টভাবে থাকবে। তাহলে আমরা যদি প্রথমে ধরি, তাহলে প্রথমে যদি আমরা 0 থেকে 2 পর্যন্ত অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা ধরতে পারি এটা আমরা করব, এটা এ দিলাম। তারপরে বিটা একটা নির্দিষ্ট থাকবে, বিটা হবে আমরা তাহলে 4-এর বর্গমূল কত হয় আমরা 2 জানি। 2-এর উপর এই 2-এর উপর আমরা কি করব, একটা সমকোণ বা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে আমরা কি করব, প্রথমে আমরা বৃত্তচাপ অঙ্কন করব এই 2-এর উপর। 2-এর উপর আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, অর্থাৎ 90 ডিগ্রি আমরা অঙ্কন করব 2-এর উপর। তাহলে এবার দেখো আমরা এর উপর 90 ডিগ্রি অঙ্কন করতে হলে আমরা জয়েন্ট করব ওটা। বেশ, 90 ডিগ্রি অঙ্কন করলাম। এবার দেখো মনে রাখবে সবসময় যে প্রতিটা একক কিন্তু 1 একক করে ধরলে, তাহলে 1 সেন্টিমিটার ধরেছি আমি, তো এখান থেকে আমি এর উপর আবার 1 সেন্টিমিটার কেটে নেব, 1 সেন্টিমিটার কেটে নেব। তাহলে 1 সেন্টিমিটার কেটে নিলে সেটা কী হবে, √2 এর মান হবে, বুঝেছে? √2 আমরা 1 সেন্টিমিটার কেটে নেব পুরোটা। এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার আমরা কেটে নিয়েছে, এটা হবে তোমাদের √2 হবে। আমরা এ বিন্দু থেকে অর্থাৎ 0 থেকে এই পর্যন্ত আমরা √2 এর মানটা দেব। √2 হয়ে গেছে। দেখো এর উপর আবার এই যে √2 এর মানটা আমরা নিলাম, তাহলে এর একটা নামকরণ করব। এর একটা নামকরণ আমরা করব কি, এটা হচ্ছে √5, এইটুকু মানটা হবে, এইটুকু হবে √5 আমরা অঙ্কন করেছি। এবার সংখ্যা রেখা কীভাবে স্থাপন করব, তখন আমরা কি করব, এর উপর আমরা বৃত্তচাপ একটা অঙ্কন করব। এই √5কে কেন্দ্র করে আমরা এর মাপটা কী হবে, এর মাপটা যাই হবে তার √5 এর মান হবে, √5 এর মান হবে এইটুকু। এইটুকু মান হবে তোমাদের √5 এর মান, এটা হবে তোমাদের √5 এর মান। আমরা নামকরণ করলাম, এটা বি দিলাম, এই দুইয়ের পয়েন্টটা আমরা বি দিলাম, আর এটা দিলাম আমরা সি দিলাম, এটা এই বিন্দুটাকে আমরা সি দিলাম। আর এই যেখানে √5 পেলাম আমরা এখানে সংখ্যা রেখা, এটা হচ্ছে তোমাদের নাম দাও ডি, আর এখানে ছোট্ট করে লিখে দাও √5। এটা হয়ে গেছে তোমাদের √5 আমরা সংখ্যা রেখা স্থাপন করতে পেরেছি। তো এই রেখাটার নামকরণ করে দিতে পারো এক্স ওয়াই নামকরণ করতে পারো, কেমন? এবার তোমাদের লিখতে হবে যে তোমরা ধরো এ বি 2 একক ধরো, এ বি 2 একক, এ বি সমান 2 একক। আর বিসি, প্রতিটা ক্ষেত্রে বিসি কিন্তু সর্বদা 1 একক করে ধরবে। বিসি কত হচ্ছে, বিসি সমান 1 একক। এরপর হচ্ছে তোমরা সবসময় ধরবে, ধরো এ বি সি, এই কোণ যে উৎপন্ন হচ্ছে এই কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি।
এ বি সি কোণ ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি। এরপর আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতএব এসি ইকুয়ালস টু রুট এ বি এর স্কোয়ার বা বর্গ প্লাস বি সি এর বর্গ। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্যের অতিভুজের সূত্র বের করলাম আমরা। তাহলে ইকুয়ালস টু দিয়ে আমরা এ বি এর মান কত পেয়েছি আমরা, এ বি এর মান হচ্ছে 2, এ বি 2, এ বি 2 হচ্ছে 2 এর বর্গ প্লাস বি সি এর ভ্যালু 1 সমান রুট 4 প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে রুট 5। বুঝেছে? রুট 5 পেলাম আমরা। তাহলে রুট 5 একক পেয়েছি আমরা। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব এসি ইকুয়ালস টু এডি। এসির মান যা হবে দেখো, এসির মান যা হবে তা সেটা হবে এডি এর মান, এ ডি এর মান। এসির মান যা হবে এডি এর মান তাই হবে। বোঝা গেছে? সুতরাং আমরা লিখলাম কি এসি ইকুয়ালস টু কী করলাম, এসি ইকুয়ালস টু এডি। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব এডি সমান রুট 5। বুঝেছে? এবার আরও যদি একটু বেশি লিখতে চাও তাহলে তোমরা লিখতে পারো যে এক্স ওয়াই সংখ্যা রেখায় রুট 5 এর অবস্থান ডি বিন্দু। বোঝা গেছে? চলো এর পরেরটা আছে রুট 6 আছে। এবার দেখো রুট 5-এর সঙ্গে রুট 5-এর সঙ্গে যদি 1 আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু রুট 6 পাবো। তখন তোমরা কি করবে, এই একই রুট 5-এর সঙ্গে তোমরা যোগ করো। তাহলে তোমরা এই ডি বিন্দুর উপর সমকোণ অঙ্কন করতে পারো, 90 ডিগ্রি কোণ যেটা সমকোণ হবে এই ডি বিন্দুর উপরে করতে পারো, অথবা এই সি বিন্দুর উপরও তোমরা 90 ডিগ্রি কোণটাও অঙ্কন করতে পারো। ঠিক আছে? আমি কিন্তু এই ডি বিন্দুর উপর আমরা 90 ডিগ্রি কোণটা আমি অঙ্কন করব। এবার ডি বিন্দুর উপর যদি 90 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করি তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটু সংকুচিত হবে, তো একটু অসুবিধা হচ্ছে। সুতরাং তোমরা সি বিন্দুর উপর তোমরা লিখতে পারো। তাহলে সি বিন্দুর উপর তোমরা 90 ডিগ্রি বা সমকোণ অঙ্কন করো। তাহলে সমকোণ অঙ্কন করতে হলে তোমরা প্রথমে এসি অতিভুজের উপর তোমরা সমকোণটা অঙ্কন করবে। তাহলে একই মাপ নিয়ে তোমরা সি বিন্দুতে তোমরা সমকোণ অঙ্কন করবে। বুঝেছো? বেশ, আমরা যুক্ত করব। বেশ, সি বিন্দুর উপর আমরা সমকোণটা অঙ্কন করতে পেরেছি। এরপর আমরা কি করব, এই সি এর নামটা আমরা দিলাম কি, এর নামটা আমরা একটা নির্দিষ্ট নাম দিতে পারি বা দিলাম না। এই সি বিন্দুর উপর এই যে রেখাটা আমরা 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম এর উপর আমরা কি এক একক মান নেব। এক একক রুট 5-এর সঙ্গে যদি আমরা এক একক যোগ করি তাহলে কী হবে, রুট 6 হবে। সুতরাং আমরা এক একক মানটা আমরা নিয়ে নেব। আমরা স্কেল দিয়েও করতে পারি, পেন্সিল কম্পাসের সাহায্যেও করতে পারি। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করবে, সেক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা কি সি বিন্দুর উপর আমরা এক একক কেটে নেব। তাহলে এক একক কেটে নিলে কিন্তু সেক্ষেত্রে আমাদের রুট 6 হয়ে যাবে। তাহলে রুট 6 কত হচ্ছে, এখানে হচ্ছে এক একক। সুতরাং এইটুকু তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে কেটে নেবে। এখান থেকে এইটুকু তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে কেটে নিতে পারো। কেটে নিয়েছে। এরপর দেখো আমরা এর উপর আমরা কি একটা বৃত্তচাপ অঙ্কন করব ও বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এক বিন্দুকে কেন্দ্র করে এর উপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানে ঠিক হচ্ছে তোমাদের রুট 6। এখানে ঠিক দেখো জাস্ট এখানে এই রুট 5 যেখানে লিখেছিলাম এটা হচ্ছে তোমাদের রুট 6 হবে, এইটুকু হবে তোমাদের রুট 6। রুট 5টা তোমরা মুছে দেবো, রুট 5 মুছে দিয়ে তোমরা এখানে রুট 6 লিখে দিতে পারো। এটা হচ্ছে তোমাদের নামকরণ করে দাও, এটা ছোট্ট করে ই দিয়ে দাও, এই নামকরণটা ই দিয়ে দাও। বুঝেছো? তাহলে এইটা হচ্ছে তোমাদের রুট 6। তাহলে এরপর আমরা লিখতে পারি, এরপর আমরা নিচে কী লিখবো, চলো আমরা এখানে লিখব যে এখানে আমরা ধরেছি
এ এসি এসি কত ছিল আমাদের? এসি ছিল √5 ছিল। আর তারপরে আমরা পেলাম এর নামকরণটা করে দিতে পারি। এর নামকরণটা আমরা দিলাম এসি, এটা এফ দিয়ে দিলাম আমরা। এটা হচ্ছে আমরা যুক্ত করা হয়নি, এটা যুক্ত করে দিই। এইটুকু যুক্ত করে দিলে আমরা সহজে বুঝতে পারবো এটা হচ্ছে √6 যে হবে, এটা আমরা যুক্ত করে দিচ্ছি। √6 হয়ে গেছে। এবার আমরা এসি √5 হয়েছে। এরপর আমরা লিখতে পারি, এরপর আমরা লিখবো তারপরে এফ হচ্ছে সি এফ। সি এফ দিয়ে দিই, এটা হচ্ছে সি এফ, এফ বিন্দু দিয়ে দাও। তাহলে সি এফ ধরো 1 একক। সি এফ ইকুয়ালস টু কত হচ্ছে? 1 একক। 1 একক ধরেছি আমরা, 1 একক। তারপর এবং এ সি এফ, এ সি এফ আমরা ধরলাম কি 90 ডিগ্রি। এই দেখো এ এ সি এফ, এটা হচ্ছে তোমাদের সমকোণ 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের সমকোণ 90 ডিগ্রি হয়েছে। এরপর আমরা লিখবো যে দেখো এই মানগুলো অলরেডি পেয়ে গেছি আমরা। সি এ পেয়েছি 1 একক পেয়েছে, আর এ সি 5 একক পেয়েছে, তাই না? তাহলে অতএব আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি এ এফ ইকুয়ালস টু এ এফ। এ এফ লিখতে পারি এ এফ, এ এফ ইকুয়ালস টু কী হবে? √5 বর্গ প্লাস 1 বর্গ। তাহলে কি হলো? তাহলে সমান, তাহলে কি হচ্ছে √5 বর্গ কত হবে? 5 হবে। তাহলে √5 প্লাস 1, √5 প্লাস 1 কত হচ্ছে? √6 হলো, 6 একক। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটা এ এফ হচ্ছে কত হচ্ছে? 6 একক হয়েছে। এ এফ ভ্যালু মানে কি? এখানে এ এফ হচ্ছে এ আর ই, এটা হচ্ছে ই, এ ই এর সমান। তাহলে এ এফ এর দৈর্ঘ্য হবে এ এফ এর সমান। সুতরাং আমরা লিখলাম কি? তাহলে অতএব এ এফ ইকুয়ালস টু কত হচ্ছে? √6। তাহলে আমরা লিখতে পারি অতএব ই বিন্দু, ই বিন্দু বা এ ই বা এ ই, এ ই বিন্দুর অবস্থান, ই বিন্দুটা অ্যাকচুয়ালি ধরবে, ই বিন্দুর অবস্থান √6। তাহলে এ বিন্দু, ই বিন্দুর অবস্থানটা কিন্তু √6 হয়েছে। বা এটা এ ই কেটে দিয়ে তোমরা লিখতে পারো যে শেষে লিখবে, নিচে লিখবে অতএব, বা আবার দিয়ে লিখতে পারো যে এ ই ইকুয়ালস টু √6 একক। বুঝে গেছে? এইটুকু লিখলে হবে তোমাদের। চলো আমরা এখানে আমি √5 আর √6 দুটোই করে দিয়েছি। এরপরে চলো এরপরে প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। এর পরের প্রশ্ন কী আছে দেখো, এর পরের প্রশ্ন দেওয়া আছে। এর পরের প্রশ্ন হচ্ছে 5 দাগের প্রশ্ন, সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর আর 2 নম্বর দুটো প্রশ্ন আছে। এখানে দুটো সমীকরণ যে স্থানাঙ্ক বিন্দু আমাদের বের করতে হবে। তাহলে সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অ্যাকচুয়ালি তোমরা এগুলো প্র্যাকটিস করেছো, হয়তো তোমরা পারবে। তবে চলো আমি সমীকরণটা বের করছি, তোমরা লেখচিত্রে অবস্থানগুলো বের করে নেবে। দেখো এই প্রথমে দুটো সমীকরণ ছিল x + y = 12, x - y = 2। এই সমীকরণটা আমরা সমাধান করব। দেখো চলো আমরা সমাধান করে এর x ও y এর সূচক মান বা সূচক বিন্দু বের করে সেগুলো লেখচিত্রের স্থাপন করব। প্রথমে x + yটা দেখো, আমরা যদি সমীকরণে এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, আর এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে আমরা লিখতে পারি যে x + y = 12। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে তাহলে আমরা y এর মানটা বের করব, y = 12 - x। তাহলে আবার 2 নম্বর সমীকরণটা যদি দেখি, তা 2 নম্বর সমীকরণ ছিল x - y = কী ছিল? 2 ছিল। বা তাহলে এখানে y = কী করব? y = আমরা নেব, তাহলে এই ক্ষেত্রে x - কী করব? x - 2 করব, তাই না? x - 2 করব। তাহলে এক্ষেত্রে আমরা যদি আমরা এক্স ওয়াই এর ভ্যালু যদি বের করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা
এক্স ওয়াই। দেখো প্রথম সমীকরণের ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে এক্সের মান যদি আমরা দেখো এক্সের মান যদি আমরা ধরি প্রথমে 9 ধরি, তাহলে কি কত হবে? এক্সের মান যদি 9 ধরি তাহলে কত হবে? যে কোনো মান ধরতে পারো। তাহলে এক্সের মান যদি আমরা 9 ধরি তাহলে সেক্ষেত্রে হবে এক্সের মান 9 ধরলে তাহলে ওয়াইয়ের মান কত হবে? তাহলে 12 থেকে 9 বাদে কত হবে? 3 হবে। আবার দেখো যদি এক্সের মান 5 ধরি তাহলে সেক্ষেত্রে হবে এক্সের মান যদি 5 ধরি তাহলে গেছি 12 থেকে 5 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 7 হবে। আবার এক্সের মান যদি 3 ধরি তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9 হবে। বুঝেছ? এটা হচ্ছে তোমাদের সূচক মান। কী কী পেলাম আমরা? তাহলে 9,3, আবার একটা পাবো 5, 7, আবার একটা পাবো 3, 9। প্রথমটা কিন্তু এক্স অক্ষের দিকে যাবে আর পরেরটা কিন্তু ওয়াই অক্ষের দিকে যাবে। সবগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু ধনাত্মক রাশি, সবগুলো কিন্তু কী হবে? এক্স প্লাস প্লাস, অর্থাৎ প্রথম কক্ষপথে বা প্রথম কক্ষে অবস্থান করবে। কেমন? প্রথম পাদে অবস্থানগুলো হবে, প্রথম পাদ হয় প্লাসে প্লাসে সবগুলো ধনাত্মক রাশি হবে, অর্থাৎ প্রথম এক্স অক্ষের সূচক আর ওয়াই অক্ষের সূচক মান কিন্তু এই দুটো কিন্তু বা এই সূচক বিন্দু বা স্থানাঙ্ক বিন্দু প্রথম পাদেই অবস্থান করবে। বোঝা গেছে? তাহলে 9 আর 3 দেখো প্রতিটা কিন্তু ধনাত্মক রাশি, সুতরাং এই তিনটে স্থানাঙ্ক বিন্দু কিন্তু প্রথম পাদে বসবে। চলো পরের সমীকরণটা দেখি আমরা। যদি আমরা এক্সের মান যদি আমরা 0 ধরি তাহলে কত হবে? এক্সের মান 0 হলে তাহলে ওয়াইয়ের মান কত হবে? 0 থেকে -2 বাদ দিলে কত হবে? -2 হবে। আবার এক্সের মান যদি 2 ধরি তাহলে কত হবে? তাহলে ওয়াইয়ের মান তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 হচ্ছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 0 হবে। বুঝেছো? আবার যদি ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 3 ধরি তাহলে কত হবে? তাহলে 3 থেকে 2 বাদে কত হচ্ছে? 1 হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। বুঝে গেছে? এরকম অসংখ্য কিন্তু তোমরা স্থানাঙ্ক সমাধান পাবে। তাহলে এর স্থানাঙ্ক বিন্দুগুলো কী কী পাবো আমরা? 0, -2, আবার দেখো 2, 0, আবার দেখো 3, 1। তাহলে দেখো এই সূচক মানগুলো কিন্তু দেখো 0, -2টা কিন্তু এটা তোমাদের কোন পাতে বসবে দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা দেখি এটা হচ্ছে প্রথম পাত, এটা প্লাসে ঘর, আর এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা মাইনাসে মাইনাস। তাহলে প্রথম পাতটা কী হবে? প্লাস প্লাস স্থানাঙ্ক বিন্দু হবে, আর দ্বিতীয় পাত হবে মাইনাস প্লাস স্থানাঙ্ক বিন্দু, আর তৃতীয় পাত হবে কি? মাইনাস মাইনাস হবে, আর চতুর্থ পাতটা হবে কি? প্লাস মাইনাস হবে। ঠিক আছে? এই স্থানাঙ্ক বিন্দুগুলো হবে দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে লেখচিত্র তোমরা স্থাপন করবে। এক্স অক্ষ হবে, এটা এক্স অক্ষ, আর এক্স ড্যাশ অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ হবে, আর এটা নিচেরটা হবে ওয়াই ড্যাশ অক্ষ হবে। বুঝা গেছে? ওয়াই ড্যাশ অক্ষ হবে। দেখো ছক্কা গোছের উপর যদি আমরা এই সূচক বিন্দুগুলো লিখি, এর ক্ষেত্রে দুটি সমীকরণ থেকে আমরা দুটো কিন্তু সরলরেখা পাবো। দুটো সরলরেখা পাবো। প্রথমে আমরা কি করব? আমরা কিন্তু ছক্কা গোছে কি করব? ছক্কা গোছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর একটা ছেদ বিন্দু নেব, মাঝ বরাবর ধরো। এই রেখাটা তোমরা মাঝ বরাবর ধরো, বা এখান থেকে ধরতে পারো। এটা তোমরা মাঝ বরাবর এক্স অক্ষ, এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষ হবে এটা, আর এটা ধরে নাও ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ এটা ছেদবিন্দু 0 দাও, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ। হয়ে গেছে? এবার আমরা কি করব? প্রথম সূচক বিন্দুটা কি ছিল? প্রথম সমীকরণের সূচক বিন্দু ছিল, দেখো এখানে পেয়েছিলাম কি? 9 আর 3, অর্থাৎ আমরা এক্স অক্ষের দিকে 9 ঘর যাবো, যেহেতু ধনাত্মক রাশি প্রথমটা আছে এক্স অক্ষের দিকে, এই দিকটা হবে এক্স ধনাত্মক আর এই দিকটা হবে ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের এই দিকটা যদি ধনাত্মক হয়, প্রথমে এদিকে ক ঘর যাবো? এদিকে 9 ঘর যাবো, এক্স অক্ষের দিকে 9 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে হচ্ছে। আর ওয়াই অক্ষের দিকে ওয়াইটা উপর দিকে ধনাত্মক হবে, এখানে বলা আছে -3 হচ্ছে, -3টা হচ্ছে এখানে, মাইনাস না প্লাস, দুটোই ধনাত্মক রাশি, +3, অর্থাৎ উপরের দিকে 3 ঘর যাব, 1, 2, 3, এখানে হবে তার সূচক বিন্দু। এটা হচ্ছে 9 আর 3।
পেলাম। এরপর কি বলা আছে, এরপর সে 5 7 বলে এবং বলছে 5 7, অর্থাৎ x অক্ষের দিকে 5 ঘর, উপর দিকে 7 ঘর। 1 2 3 4 5, আর উপর দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7। এখানে হচ্ছে সূচক বিন্দু। তারপরে কি বলা আছে 3 9, অর্থাৎ x অক্ষের দিকে 3 ঘর, উপর দিকে 9 ঘর, y অক্ষের দিকে 9 ঘর, 1 2 3, আর y অক্ষের দিকে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9। এখানে হবে তোমাদের সূচক বিন্দু। তাহলে কি কি পেলাম, এটা হচ্ছে 5 7 পেয়েছিলাম আমরা, 5 7, এটা হচ্ছে 5 7, আর এটা হচ্ছে 3 9 3 9। তাহলে এবার আমরা স্কেল দিয়ে এই সূচক বিন্দুগুলো যুক্ত করবো, একটা সরলরেখাংশ পাবো সেখানে। দেখো এই সূচক বিন্দুগুলো আমরা যুক্ত করলাম, বেশ। তাহলে এর নামকরণ করলাম এ আর বি। এরপর আরও একটা সমীকরণ আছে, তার সূচক বিন্দুটা কী কী আছে, 0 -2, আর 2 0, আর 3 আর 1। প্রথমটা 0 আছে, 0 -2 মানে কি, আমরা x অক্ষের দিকে 0 ঘর যাবো, মানে এখানেই থাকছে, তাহলে -2 মানে নিচের দিকে, 1 2, এখানে হচ্ছে তোমার সূচক বিন্দু, অর্থাৎ 0 -2 পেলাম আমরা। এরপরটা আছে কি 2 0 আছে, 2 0 2 0 2 0, দেখো 2 0 অর্থাৎ x অক্ষের দিকে 2 ঘর যাবো, 2 0 মানে কি x অক্ষের দিকে 2 ঘর প্রথমটা, আর 0 আছে y অক্ষের দিকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে হচ্ছে তার সূচক বিন্দু। এটা কথা পেলাম আমরা যে 2 0 2 0 সূচক বিন্দু পেলাম। আরেকটা আছে 3 আর 1, 3 1 আছে, দেখো 3 ঘর x অক্ষের দিকে, 1 2 3, আর তারপরে y অক্ষের দিকে 1 ঘর, এখানে পাবো আমরা সূচক বিন্দু 1 2 3, আর 1 আছে, তাহলে y অক্ষের দিকে 1 ঘর, মানে কি এখানে হবে সূচক বিন্দুটা, এখানে দিয়ে এখানে আমরা লিখলাম গিয়ে 3 আর 1 হয়েছে। এবার দেখো স্কেল দিয়ে কিন্তু এটা আমরা যুক্ত করব, স্কেল দিয়ে যুক্ত করলে একটা সরলরেখাংশ পাবো। চলো আমরা স্কেল দিয়ে যুক্ত করে দিই। দেখো এর নামকরণ করলাম কি, তাহলে সি আর ডি, সি ডি নামকরণ করলাম। আর এখানে আমরা একটা ছেদ বিন্দু পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে একটা ছেদ বিন্দু, এর নামকরণ করে দিতে পারো পি, একটা ছেদ বিন্দু পাচ্ছি আমরা, এ বি সি ডি সরলরেখাংশ পি বিন্দুতে ছেদ করেছে, পি নামকরণ করলাম। তো চলো এরপর আমরা কি লিখবো, এরপর লিখবো দেখো, এরপর আমরা লিখতে পারি এইভাবে তোমরা ছক কাগজটা সম্পূর্ণ করবে। এরপর দেখো, এরপর আমরা কিন্তু এরপর কিছু লিখতে হবে, দেখো আমরা এখানে লিখে দেবো, দেখো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা কি 1 একক করে ধরেছি, 1 একক করে ধরেছি, সুতরাং আমরা লিখবো 1 একক ধরে 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র যথাক্রমে এ বি ও সি ডি অঙ্কিত হলো। এখানে এ বি ও সি ডি সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক কি আছে, স্থানাঙ্ক কি পেলাম আমরা, এই যে স্থানাঙ্ক ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি পেয়েছি আমরা, এখানে লেখাচিত্রে দেখো এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, দেখো ঠিক এইখানে পাচ্ছি আমরা
ছেদবিন্দু স্থানাঙ্কটা এখানে পাচ্ছি। দেখো 1 2 এটা হচ্ছে কোন ঘর, তাহলে 1 2 3 4 5 6 7, আর উপর দিকে 1 2 3 4 5 7 5 পাচ্ছি। দেখো স্থানাঙ্ক কী পেলাম আমরা, 7 5 পেয়েছি আমরা। স্থানাঙ্ক পি বিন্দু যেটা হচ্ছে 7 আর 5, বুঝেছো? এইটুকু তোমাদের লিখতে হবে, বুঝেছো? চলো পরের আরেকটা যে সমীকরণ রয়েছে তোমাদের, পরের সমীকরণটা কি রয়েছে না, পরের সমীকরণ দুটো রয়েছে। তোমার 2 এর দাগের ছিল, সেটা তোমাদের 5 এর দাগের 2 এর দাগের সমীকরণটা ছিল। 5 এর দাগের 2 এর সমীকরণ দুটো ছিল কি কি না, 5 এর দাগের 2 এর সমীকরণ ছিল y ইকুয়ালস টু মাইনাস y ইকুয়ালস টু 5, এবং আরেকটা কি ছিল, এবং 2x প্লাস 3y ইকুয়ালস টু 11। চলো এই দুটো সমীকরণ অলরেডি এটা বের করেছি। y ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 5 মানে y এর মান কী হবে, 5 হবে। তাহলে y এর মান যদি 5 হয় সেক্ষেত্রে তার কিছু ভ্যালু বের করা সম্ভব হবে না। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। আর এটা কিন্তু y এর ভ্যালু যদি বের করি সেক্ষেত্রে কত নম্বর সমীকরণ হবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমীকরণটা কী হবে, তাহলে 3y ইকুয়ালস টু 11 মাইনাস 2x, বা y ইকুয়ালস টু 11 মাইনাস 2x বাই কত হচ্ছে 3। এটা হচ্ছে তোমরা 2 নম্বর সমীকরণ, এটা দিয়ে দিতে পারো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা লিখবো, তাহলে এদিকে এক্স আর ওয়াই এর মানগুলো আমরা বের করব। এক্স আর ওয়াই এর মান যদি আমরা বের করি, তাহলে এক্ষেত্রে এক্সের মান যদি আমরা -5 ধরি, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে, এক্সের মান যদি -5 ধরি, এখানে কিন্তু কোনো এক্সের মান দেওয়া নাই, কিন্তু এক্ষেত্রে এক্সের মান দেওয়া নাই, সুতরাং আমরা ধরে নিতে পারি তাহলে এক্সের মান -5 হলে তাহলে ওয়াইয়ের মান কত হবে, ধরে নাও 5 হবে। আবার এক্সের মান 0 ধরলে ওয়াইয়ের মান কিন্তু কী হবে, 5 হবে। আবার এক্সের মান 5 হলে আর ওয়াইয়ের মানও 5। তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু 5 সমীকরণের সূচক বিন্দুগুলো কী কী পেলাম আমরা, তাহলে -5 5 পেলাম, আর 0 পেলাম, 0 5 পেলাম, আর পেলাম 5 আর 5 পেলাম, হয়েছে একটা পেলাম। তারপরে দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু দেখো, তাহলে এখানে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু, এক্সের ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, তাহলে এক্সের ভ্যালু 1 ধরলে কত হবে, 2 একে 2, 11 থেকে 2 বদলে কত, 9 3 3 কত হচ্ছে 9, 3 হচ্ছে। আবার দেখো এক্সের ভ্যালু যদি -2 ধরি, তাহলে 2 2 4, তাহলে প্লাস মাইনাসে প্লাস, তাহলে 4 15, অর্থাৎ 3 5 15, অর্থাৎ এক্সের মান যদি -3 ধরি, তাহলে ওয়াইয়ের মান কত হবে, 3 5 15 5 হবে। আবার দেখো এক্সের মান যদি আমরা 4 ধরি, তাহলে কত হবে, 4 2 8, তাহলে 8, 11 থেকে 8 বাদলে কত হচ্ছে, 11 থেকে 8 বদলে 3, অর্থাৎ 3 একে 3। তাহলে এখানে এক্সের মান 4 ধরলে তাহলে ওয়াইয়ের মান কত হবে, তাহলে 3 একে 3 1 হবে, বোঝা গেছে? এবার দেখো এর সূচক বিন্দুগুলো কী কী পেলাম, বা সূচক বা স্থানাঙ্ক বিন্দুগুলো কী কী পেলাম আমরা, 1 3 -3 5 আর 4 1 পেলাম, বুঝেছো? এগুলো সূচক বিন্দুগুলো পেলাম আমরা। এবার কিন্তু এগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। তাহলে আমরা নিচে লিখতে পারি, ছক কাগজে নিচে লিখতে পারি আমরা কি, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে 1 একক ধরে 1 নম্বর ও 2 নং সমীকরণের লেখচিত্র যথাক্রমে এ বি ও সি ডি অঙ্কিত হলো। আমরা জানি দুটি ছেদবিন্দু পাবো, তা দুটি ছেদবিন্দু আমরা একটাকে এ বি দিকে দেবো আর একটা সি ডি দেবো। তাহলে চলো আমরা এ বি আর সি ডি একটা আমরা ছক কাগজে এর দুটি সরলরেখা আমরা অঙ্কন করি। প্রথমে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা দুটি সরলরেখা অঙ্কন করব।
তাহলে এক্স অক্ষের দিকে আমরা দেবো এইভাবে, দেখো এক্স অক্ষের দিকে একটা সরলরেখা অঙ্কন করব। এই পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে এক্স অক্ষ, আর উল্লম্ব বরাবর যেটা হবে সেটা ওয়াই অক্ষ। উল্লম্ব বরাবর কী হবে, যেটা লম্বালম্বি উপর নিচে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ দিয়ে দিলাম আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এখানে এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা উপরটা ওয়াই অক্ষ, আর নিচেটা কী হবে ওয়াই ড্যাশ অক্ষ। আর এখানে ও বসে দাও, ছেদবিন্দু ও। তাহলে এদিকে প্রথমে আমরা কী সূচক বিন্দুগুলো পেলাম আমরা, বা স্থানাঙ্ক বিন্দুগুলো পেলাম -3, -5 আর 5। -5 মানে কি এক্স অক্ষের দিকে 5 ঘর, -5 মানে এদিকে হবে মাইনাসের ঘর, এক্সের মাইনাসের ঘর এদিকে হবে, মানে 1 2, তাহলে 1 2 3 4 5, এখানে হচ্ছে 5, আর তারপরে 5 ঘর ধনাত্মক দিকে 5 ঘর, তাহলে ধনাত্মক হলে উপর দিকে হবে ধনাত্মক, তাহলে উপরের দিকে ধনাত্মক হবে। এটা হচ্ছে 1 2 3 4 5, এখানে হবে তার সূচক বিন্দু। ঠিক আছে, তাহলে এটা কী হলো, শেষে বসাবো আমরা, দেখি তারপর কী আছে 0 5। 0 5টা কোথায় আছে, 0 5 ধনাত্মক রাশি, 5 ঘর যাবে, উপর দিকে 5 ঘর যাবে, 0 5 ঘর, তাহলে 1 2 3 4 5, এখানে হবে 5। তারপরে হচ্ছে গিয়ে 5 5 হচ্ছে, তাহলে এক্স অক্ষের দিকে 5 ঘর যাবো, 1 2 3 4 5, আর ওয়াই অক্ষের দিকে 5 ঘর, 1 2 3 4 5। তাহলে প্রথমটা কি সূচক বিন্দু ছিল, -5 ছিল, -5 আর 5 ছিল, আর এটা ছিল কি না 0 আর 5 ছিল, আর এটা ছিল কি না 5 আর 5 ছিল। ঠিক আছে, তাহলে একটা একটা সমীকরণ দিয়ে আমরা সূচক বিন্দুগুলো বা স্থানাঙ্ক বিন্দুগুলো বের করতে পেরেছি। আর একটা দেখো এরা যুক্ত করব, এই স্থানাঙ্ক বিন্দুগুলো যুক্ত করব। বেশ, এর নামকরণ করব, আমরা লিখে দিয়েছি তো এ বি, একটা পেলাম এ বি পেলাম। আর একটা রয়েছে, আরেকটা সমীকরণের সূচক বিন্দুকে কী পেলাম আমরা, তাহলে 1 3 পেলাম একটা, তাহলে 1 3 একটা পেয়েছে, আর হচ্ছে -3 5, আর একটা হচ্ছে 4 1। তাহলে চলো প্রথমটা হচ্ছে 1 3 পেলাম আমরা, 1 অর্থাৎ এক্স অক্ষের দিকে 1 ঘর, দুটোই ধনাত্মক আছে, 1 ঘর, আর উপর দিকে 3 ঘর, 1 2 3, এখানে হবে তার স্থানাঙ্ক বিন্দু বা সূচক বিন্দু। তারপরে হচ্ছে -3 আর 5, অর্থাৎ তারপরে আরেকটা আছে 4 আর 1, তাহলে ডান দিকে 4 ঘর যাব, 1 2 3 4, তারপরে উপর দিকে 1 ঘর, মানে এখানে। বুঝেছো, এখানে এখানে সূচক বিন্দু হবে না, যেহেতু মাইনাস আছে, এক্স অক্ষের দিকে 2 ঘর যাবে, তাহলে মাইনাসটা হবে এক্স অক্ষের দিকে 2 ঘর যাবে, এদিকে হবে বাম দিকে হবে 1 2, এদিকে হবে, এদিকে গিয়ে কি হবে, এদিকে তোমাদের তারপর কি বলছে 2 ঘর গিয়ে তারপরে উপর দিকে 5 ঘর, তাহলে 1 2 3 4 5, এখানে সূচক বিন্দু বা স্থানাঙ্ক বিন্দুটা হবে, এটা হবে তোমাদের কি হবে, তাহলে -2 5 হবে, এটা হচ্ছে -2 5, এখানে সূচক বিন্দুটা হবে। ঠিক আছে, এখানে সূচক বিন্দুটা হবে, তাহলে এবার আমরা যুক্ত করতে পারি। তাহলে সূচক বিন্দুটা আমরা বের করেছি, সূচক বিন্দু এভাবে আমরা টেনে দেব। তাহলে এইটা পেলাম কি, এটা হচ্ছে আরেকটু বড় করে দিলে ভালোই হয়। তাহলে এইটা আমরা কি পেলাম, সিডি পেলাম, সি আর ডি, সিডি পেলাম দুটি, সিডি পেলাম এ বি একটি সরলরেখা আর সিডি একটি সরলরেখা, তাহলে আমরা দুটো পেয়েছি। তাহলে এবার আমরা অবশিষ্ট অংশটুকু লিখতে পারি যে এ বি ও সিডি অঙ্কিত হলো। তাহলে এরপর আমরা লিখবো, তাহলে অঙ্কিত হলো, এবার পূর্ণচ্ছেদ দিয়ে লেখো যে এখানে এ বি ও সিডি রেখাদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক কি হলো, স্থানাঙ্ক ছেদবিন্দু স্থানাঙ্কটা দিয়ে দাও তোমরা, পি দিয়ে দাও, ছেদবিন্দু স্থানাঙ্ক কোথায় আছে, এখানে পি, এখানে এটা যে পি ছেদবিন্দু দিয়ে দাও। কোথায় এটা হচ্ছে তোমাদের ছেদবিন্দু, কোথায় তোমাদের এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, ছেদবিন্দু এখানে পাচ্ছি পি, এর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম, -2 আর 5 পেলাম। তাহলে স্থানাঙ্ক কি পেলাম, -2, পি বিন্দু স্থানাঙ্ক কি পেলাম, -2 5।
বুঝেছে? এইটুকু তোমাদের লিখতে হবে, এইটুকু তোমাদের লিখতে হবে। চলো, তো দুটো সমীকরণ আমাদের হয়ে গেছে, দুটো সমীকরণ হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের, এরপরের প্রশ্ন রয়েছে, দেখো এরপরের প্রশ্ন রয়েছে 6 দাগের প্রশ্ন। সমীকরণ সমাধান করতে বলা হয়েছে, দুটি প্রশ্ন হয়েছে, দুটি প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। 3x - 2/y, প্রথম যে সমীকরণটা বা সমাধানটা 3x - 2/y = 5, আর এটা আছে x + 5 4/y = 4। এটা তোমাদের চারটি পদ্ধতি রয়েছে, সমীকরণ সমাধানের চারটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অপনয়ন, তারপরে পরিবর্তিত, তুলনা আর বজ্রগ্রহণ। এই চারটির মধ্যে যে কোনো একটি নিয়মের দ্বারা তোমাদের এই সমীকরণগুলো সমাধান করতে হবে, হয় উপনয়ন, নয় পরিবর্তিত, নয় তুলনা অথবা বজ্রগ্রহণ। চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে তোমরা করতে পারো। আমরা আমরা চলো একটা যে কোনো এর মধ্যে যে কোনো একটা নিয়ম দ্বারা আমি এই সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করি। এই দুটি সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। চলো তাহলে 6 প্রশ্নটা কি বলছে, প্রথম যে সমাধানটা করব আমরা 3x - 2y - 2y = 5, 2yটা একবার দেওয়া আছে। তাহলে সমীকরণটা আমি আবার লিখছি, দেখো 3x - 2y = 5। আর একটা সমীকরণ আছে তোমাদের, রয়েছে x + 4/y = 4। এই দুটি সমীকরণ আমরা সমাধান করব। তাহলে প্রথম দুটো সমীকরণকে আমরা 1 নম্বর ও 2 নম্বর দিয়ে আমরা চিহ্নিত করলাম। দেখো এবার আমরা লিখব কি, যে 1 নম্বর সমীকরণ, লেখো 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ। সমীকরণ কি করব আমরা, ওয়াই এর অপনয়ন করব। সমীকরণ ওয়াই চলের লিখবে, ওয়াই চলের অপনয়ন করে পাই করিয়ে বা অপনয়ন করি, বুঝেছে? এবার আমরা লিখতে পারি, তাহলে দেখো ওয়াই চলের অপনয়ন করলে আমরা কি করব, ওয়াই চলটা আমরা চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব, দেখো এর ধ্রুব রাশি অর্থাৎ এর ঘাতের ঘাত নয়, এর সহগের সঙ্গে ওয়াইয়ের সহগের মেলাতে হবে। দেখো আমরা কি করব, যে এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে কি করব, যে আমরা 1 নং সমীকরণের সঙ্গে 1 নং সমীকরণে 1 নং গুণিতক 1 নং সমীকরণে 4 গুণ করব, 4 গুণ করব, ও 2 নং সমীকরণে গুণিতক কত করব, এই 2 করব, 2 করে পাই। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা 4 গুণ করি, তাহলে 1 নং সমীকরণের সঙ্গে যদি আমরা প্রতিটি পদের সঙ্গে যদি আমরা 4 গুণ করি, কী পাবো, তাহলে 4 3 কত হচ্ছে 12, 12x মাইনাস, আর 4 2 কত হচ্ছে 8, 8y = তাহলে 5 5 4 কত হচ্ছে 20 হচ্ছে। আর 2 নম্বর সমীকরণ কি পাবো আমরা, 2 নম্বর সমীকরণ, দেখো 2 নম্বর সমীকরণের সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে এক্সের সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2x হবে, কি আছে প্লাস আছে, বা 4 2 8, তাহলে 4/y এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 4 2 কত হচ্ছে 8, 8/y = 4-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 4 2 কত হচ্ছে 8। এবার দেখো আমরা ওয়াই চলের সাইন চেঞ্জ করে কোনো প্রশ্নই আসে না, কেননা সাইন অলরেডি এটা আমরা ওয়াই চলটা কাটবো, সুতরাং সাইন চেঞ্জ করবো না। তাহলে আমরা প্লাস মাইনাস আছে মানে কি কেটে দেবো। তাহলে এখানে দুটো ও এক্সের রাশি দুটো যোগ করবো, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 12 আর 2 কত হচ্ছে 14, এখানে লিখে দেবো আমরা বিয়োগ করে পাই, এইভাবে লিখে দেবে তোমরা। 12 আর 2 যদি যোগ করি কত হচ্ছে 14x হচ্ছে, = 20 আর 8 যদি যোগ করি তাহলে কত হবে, 20 আর কত হচ্ছে 28 হচ্ছে। তাহলে বা x = কত হচ্ছে 28 কত হচ্ছে 14, তাহলে 14 2 কত হচ্ছে 28। অতএব এক্সের ভ্যালু কত বেরোলো, x = কত পেলাম আমরা 2 পেলাম, বুঝেছে? এক্সের ভ্যালু কত পেলাম আমরা 2 পেলাম। এরপর
এক্স ইকুয়াল টু 2 এই এই মানটি বা ভ্যালুটি আমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে স্থাপন করে আমরা সমাধান করব, ওয়াই চলের মানটা বের করব। তাহলে তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 2 বসিয়ে পাই। এক্সের ভ্যালু কত পেয়েছি আমরা? এক্সের ভ্যালু 2 পেয়েছি। এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে 3 ইন্টু কত করব? এক্সের ভ্যালু যদি 2 হয়, 3 ইন্টু 2 মাইনাস 2 বাই ওয়াই ইকুয়ালস টু 5। তাহলে বা 3 দুগুণে কত? 6 মাইনাস 2 বাই ওয়াই ইকুয়ালস টু 5, বা মাইনাস 2 বাই ওয়াই ইকুয়ালস টু 5 মাইনাস 6, বা মাইনাস 2 বাই ওয়াই ইকুয়ালস টু 6 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? -1 হচ্ছে। -5টা তুলে দাও, কত হচ্ছে? বা ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? 2। ওয়াই ইকুয়ালস টু কত পেলাম? 2 পেলাম। তাহলে এটা যে তোমাদের সঠিক উত্তর। তাহলে এক্সের ভ্যালুও 2 পেয়েছে আর ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছে? 2 পেয়েছে। হয়ে গেছে তোমাদের 1 নম্বর সমীকরণটা, 6 দাগের 1 নম্বর সমীকরণটা হয়ে গেছে। এর পরের সমীকরণটা কী ছিল দেখো? এর পরের সমীকরণটা ছিল এখানে দেখো যে এক্স ওয়াই বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1/5, আর এটা হবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/9। চলো এই সমীকরণ দুটি আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। চলো, এটা হচ্ছে তোমাদের 2 দাগের প্রশ্ন। প্রথমে দুটো সমীকরণ আমরা তুলে নেব। দেখো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? 1/5। আর একটা সমীকরণ ছিল কি আছে? তাহলে এক্স ওয়াই বাই কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/9। তাহলে কত হচ্ছে দেখো, এখানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দেখা যাচ্ছে। দেখো, যদি আমরা ভেঙে দিই বা 1/x করি, তাই না, বা 1/1 আমরা যদি করি, ভেঙে ফেলি, তাহলে কী হবে? প্লাস আছে মানে কি এদিকেও আমরা লিখতে পারি। তাহলে 1/x হবে। এখানে কী হবে? 1/xটা আমরা এক্স প্লাস ওয়াই আছে যেহেতু, এখানে আমরা কী করব? তাহলে এক্স প্লাস ওয়াই আছে মানে উভয় দিকে যদি আমরা এক্স প্লাস ওয়াই লিখি, তাহলে সেক্ষেত্রে 1/x লিখবো না, আমরা স্থান চেঞ্জ করবো। দেখো, আমরা যদি 1/x করি সেক্ষেত্রে কিন্তু এই নিচে হর দুটো কী আছে? বাম পক্ষ এবং সমান চিহ্ন বাম পক্ষ এবং ডান পক্ষের মানগুলো কী আছে? উল্টে দেবো। তো কী করবো উল্টে দিলে? তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই হয়ে যাবে, আর 1/5কে যদি আমরা উল্টে দিই কত হবে? 5 হয়ে যাবে শুধু, বা 5/1 হতে পারে। বুঝেছে? এবার দেখো, বা এদিকে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স বাই ওয়াই যদি হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু 5 হবে। এটা তোমরা কি করবে? এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে। আর 2 নম্বর সমীকরণ যেটা ছিল, এই 2 নম্বর সমীকরণ ঠিক একই রকমভাবে তোমরা মডিফাই করবে বা হরগুলো উল্টে দেবে। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে? 9 হবে। 9 মানে 9/1 হবে। বুঝেছ? এরপর বা দিয়ে দেবো। বা দেওয়ার পর কী করবো আমরা? তাহলে 1/x মাইনাস 1/y ইকুয়ালস টু 9। এটা তোমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেবে। বুঝেছ? 2 নম্বর সমীকরণ দিয়ে দিলে এরপর তোমরা কী করবে? এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটোকে আমরা অপনয়ন করতে হলে আমাদেরকে লিখতে হবে এখানে যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে কত? এক্স বা ওয়াই যে কোনো একটা চল কাটবে তোমরা। তাহলে আমরা কি 1/x এর মানটা আমরা কাটতে পারি, বা আচ্ছা, এখানে মাইনাস যেহেতু আছে, -1/y আছে, সুতরাং -1/y এখানে চেঞ্জ হবে। দেখো কেয়ারফুলি, এক্স মাইনাস ওয়াই হলে কী হবে? ওয়াইটা এদিকে আসবে। আচ্ছা, ওয়াইটা প্রথমে থাকবে আর পুরোটা এক্স হবে, তাই না? এক্স হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটু চেঞ্জ যদি করে নিই, তাহলে এক্ষেত্রে মানটাও সেই একই রকম হবে। এক্ষেত্রে এক্স ওয়াই হলে প্রথমে কিন্তু ওয়াই হবে, পরে কিন্তু এক্স হবে। বুঝে গেছে? প্রথমে তারপরে এক্স হবে। তাহলে 1/y প্লাস 1/x ইকুয়ালস টু 5, আর এখানে 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু 9। এই দুটো সমীকরণে এক্সের অপনয়ন করবো, কেননা এক্সের দেখছি বিপরীত সাইন দুটো রয়েছে, সুতরাং কেটে যাবে। তাহলে 1/x, তাহলে আমরা লিখতে পারি। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়
ওয়াই এর অপনয়ন করে পাই, তাহলে এক্সের অপনয়ন করলে সেম হচ্ছে, তাই না, চেঞ্জ করার প্রয়োজন নেই। 1 নম্বর সমীকরণের সঙ্গে সংখ্যার তোমার সহগের মানগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, একই সেম থাকছে। তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারি যে 1/y প্লাস 1/x ইকুয়ালস টু 5। আবার একটা সমীকরণ আছে 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু কত হচ্ছে 9। তাহলে কত হচ্ছে প্লাস 1/x মাইনাস 1/x দুটো কেটে দিলাম, তাহলে কত হলো, তাহলে 1/y প্লাস 1/y তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 9×5 কত হচ্ছে 14, বা তাহলে ওয়াই হচ্ছে লসাগু, তাহলে 1 1 কত হচ্ছে 2, 2/y ইকুয়ালস টু কত হচ্ছে 14, তাহলে বা তাহলে 14y ইকুয়ালস টু কত হচ্ছে 2 হচ্ছে, বা তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু 2 বাই কত হচ্ছে 14, 2 একে 2, 2 দুগুণ 2 সাথে 14 কত হচ্ছে সমান 1/7। তাহলে অতএব কী পেলাম, অতএব ওয়াই ইকুয়ালস টু কত পেলাম 1/7, বুঝে গেছে। তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পেয়েছে, এরপর আমরা কিন্তু এক্সের ভ্যালু বের করা হয়নি, সেটা এক্সের ভ্যালু বের করতে হবে। চলো এক্সের ভ্যালুটা কিন্তু কী করবো, ওয়াই এর ভ্যালুটা এক্সের 1 নম্বর বা 2 নম্বর সমীকরণের এই ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে কিন্তু এক্সের ভ্যালুটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসিয়ে পাই, তাহলে কী হচ্ছে, তাহলে 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণ ধরতে পারো তোমরা। আমি 1 নম্বর সমীকরণ ধরেছি, তাহলে 1 নং সমীকরণে ওয়াই ইকুয়ালস টু 1/7 বসিয়ে পাই, তাহলে কত হচ্ছে, তাহলে সমীকরণটা কী ছিল, তাহলে 1/y প্লাস 1/x ইকুয়ালস টু 5 ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে ওয়াই এর জায়গায় কী করবো, 1/7 বসাবো, তাহলে বা 1/7 প্লাস 1/x ইকুয়ালস টু 5, তাহলে তাহলে 1/7 যদি উল্টে দিই তাহলে কী হবে, 7ই থাকছে, তাহলে 7 প্লাস 1/x থাকছে, তাই না, 7 প্লাস 1/x থাকছে ইকুয়ালস টু 5 থাকছে, তাহলে তাহলে 1/x ইকুয়ালস টু 5 মাইনাস 7 হচ্ছে, তাহলে 1/x ইকুয়ালস টু 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে -2 হচ্ছে, তাই না, -2 হচ্ছে, তাহলে কী হবে তাহলে তাহলে -2x ইকুয়ালস টু 1, তাহলে তাহলে -x ইকুয়ালস টু 1/2 বা x ইকুয়ালস টু -1/2। তাহলে অতএব কী পেলাম আমরা, অতএব x ইকুয়ালস টু -1/2 পেলাম, তাহলে y ইকুয়ালস টু কী পেলাম, y ইকুয়ালস টু 1/7 পেলাম। তাহলে x ও y এর ভ্যালু দুটো বের করেছি আমরা, কেমন। চলো এরপরে প্রশ্ন কী আছে দেখে নিই। এরপরে প্রশ্ন দেখো, উৎপাদক বিশ্লেষণ করেও যে কোনো একটি, এখানে দুটো রয়েছে, দুটো কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করব, 1 নম্বর ও 2 নম্বর, এই দুটো কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করব। প্রথম উৎপাদক হচ্ছে x² - y² - 6ax প্লাস 2ay প্লাস 8a²। এই প্রথম সমীকরণটা আমরা সমাধান করব। চলো তাহলে প্রথম সমীকরণটা, 1 নম্বর সমীকরণটা এই ছিল তোমাদের 7 দাগের 1 বলা আছে, তাহলে a² - 9b² প্লাস 4c², কোনটা হচ্ছে x² মাইনাস, সরি ভুল হয়ে গেছে, এটা নয় এই সমীকরণটা। দেখো সমীকরণটা হলো, দেখো 7 দাগের 1 সমীকরণটা হলো তোমাদের x² - y² - 6ax প্লাস 2ay প্লাস 8a²। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এই সমীকরণটা আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এক্স এর বর্গগুলো করে নিই। আমরা এক্স এর বর্গগুলো করলে কি হবে, তাহলে এক্স এর বর্গ করার আগে আমরা করতে পারি, তাহলে x² মাইনাস, তাহলে আর বড় কথা আছে, বর্গ দেখতে পাচ্ছি আমরা a² এর বর্গ একটা আছে আর y² বর্গ আছে, সুতরাং আমরা কি করব 6ax নিয়ে নেব। তাহলে 6ax প্লাস 9, দেখো 9 করব, তাহলে 8a² এর নিকটবর্তী রাশি হচ্ছে কি, তাহলে নিকটবর্তী বর্গ সংখ্যা 8 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কী হবে 9 হচ্ছে, সুতরাং কী করব আমরা 9a² কী করব আর মাইনাস
মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2ay আছে, দেখো 2ay, তাহলে প্লাস 2ay, তারপরে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার একটা সম্বন্ধ আছে, সুতরাং কীরকম কী করবো আমরা মাইনাস এ স্কোয়ার করবো। কেমন, এখানে 2ay আছে, সুতরাং আমরা কি মাইনাস এ স্কোয়ার করলাম। এবারটা আমরা সাজিয়ে ফেলি, সাজিয়ে ফেলে কী হবে, তাহলে সাজিয়ে ফেলে এইভাবে হবে, দেখো ইকুয়ালস টু দিয়ে দেবো আমরা। এখানে দেখো ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে এক্সের বর্গটা করে নিই, এক্সের বর্গ করলে এক্সের বর্গ মাইনাস সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এ মানে কি এক্স হবে, ইন্টু বি মানে কি 9a স্কোয়ার মানে কি 3a ইন্টু 3a প্লাস কত হবে 3a এর হোল স্কোয়ার, তাই না। মাইনাস দিয়ে এর ব্র্যাকেটটা যদি আমরা বের করে নিই, তবে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইনটা যদি কমন নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay, তাহলে প্লাস কী হবে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, তাই না। তাহলে এবার আমরা কী করবো, এটা কিন্তু পেলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম, এটা হচ্ছে এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হলে কী হবে, তাহলে আমরা লিখতে পারি তাহলে এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 3a এর হোল স্কোয়ার, 3a এর হোল স্কোয়ার মাইনাস এটা হবে তাহলে এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার। বুঝে গেছে। তাহলে এরপর আমরা লিখতে পারি ইকুয়ালস টু দিলাম, তাহলে এক্স মাইনাস 3a এর হোল স্কোয়ার করেছে, তাহলে এক্ষেত্রে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে এক্ষেত্রে কী হলো, তাহলে এইভাবে যদি হয় এটা এ ধরলাম এটা বি ধরলাম, তাহলে কী হলো এ কী আছে না এ আছে, এই ক্ষেত্রে দেখো এক্স মাইনাস 3a আর মাইনাস আছে মানে একটা প্লাস করব, তাহলে ওয়াই মাইনাস এ, আর একটা প্লাস করলে আর একটা মাইনাস হবে, একটা মাইনাসের সূত্র হবে, তাহলে কী হবে এক্স মাইনাস 3a, তাহলে মাইনাস ওয়াই, আর এটা অলরেডি যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাসের ব্যাকেট তুলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ হয়ে যাবে, প্লাস এ। তাহলে এই কলসটা আমরা যদি সাজিয়ে নিই, দেখো এক্স একটাই আছে, ওয়াই একটা আছে, আর আছে মাইনাস 3a আর মাইনাস এ, কত হবে মাইনাস 4a হবে। তাহলে আমরা সাজিয়ে নিলে এভাবে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস 4a একটা পেলাম, আর এটা এক্স আর এক্স একটা আছে আর ওয়াই একটা আছে, আর 3a মাইনাস 3a প্লাস এ, কত হবে মাইনাস 2a হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, বুঝে গেছে। এটা হচ্ছে তোমাদের উৎপাদকের একটা বিশ্লেষণ হলো। আর পরে দেখো পরে আর একটা রয়েছে, যেটা যেখানে পরে একটা রয়েছে দেখো তোমাদের, তাহলে পরে যে একটা রয়েছে সেটা হলো দেখো যে 2 দাগের প্রশ্ন এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি 12 বিসি মাইনাস 4c স্কোয়ার। চলো এই 2 নম্বর উৎপাদকটা আমরা সমাধান করব। তাহলে চলো দেখো আমরা 2 নম্বর যে উৎপাদকটা রয়েছে দেখো এই উৎপাদকটা সমাধান করব, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12 বিসি মাইনাস 4c স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু দিলাম আমরা, ইকুয়ালস টু দিয়ে তারপরে আমরা কি করব, তারপরে আমরা প্রথমে কিন্তু আমরা এ স্কোয়ারটা তুলে নেব, এ স্কোয়ার মাইনাস দেখো 6ab আছে, বি কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে বি এর বর্গ আমরা নেই দেখতে, এখানে নেই কিন্তু সি এর বর্গ আছে আর এ এর বর্গ আছে, সুতরাং আমরা কি করব এখানে 6ab যেমন আছে তেমন আমরা তুলে দেব 6ab, আর এই দেখো তারপরে 9b, দেখো এখানে বি নাই কিন্তু অ্যাকচুয়ালি, তাহলে 9b দুটো আনতে হবে তাহলে সেক্ষেত্রে, তাহলে কেননা এখানে এর শক 1 হচ্ছে, এখানে সূত্রে অনুযায়ী 2 পাচ্ছি, 2 একে 2, আর এখানে অলরেডি 6 আছে, তাহলে আমাদের বি এর ভ্যালু কী হওয়ার উচিত ছিল, তাহলে সেক্ষেত্রে 3 হওয়ার উচিত ছিল, 3 হলে 3 এর বর্গ হচ্ছে, সেক্ষেত্রে আমরা 9 যদি আনি তাহলে কী হবে, তাহলে প্লাস 9b স্কোয়ার আনতে হবে আমাদের, 9b স্কোয়ার আনলে আবার আমরা মাইনাস 9b স্কোয়ার আনতে হবে আমাদেরকে, কেননা এর পরে 12 আছে, 3 বর্গ আর 2 বর্গ 3 × 6, 6 × 12 হবে, সুতরাং এক্ষেত্রে আমরা কী করবো প্লাস এই সংখ্যাটা তুলে দেবো প্লাস 12 বিসি আর মাইনাস 4c স্কোয়ার, মাইনাস 4c স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কী করলাম, এক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে আমরা বর্গ রূপান্তর করলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে এ এর বর্গ করে নিই, এর বর্গ মাইনাস কী হবে এখানে 6 আছে, সূত্র অনুযায়ী 2 পাচ্ছে,
2 × a × b মানে 3-এর বর্গ 9-এর বর্গমূল কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে 3b হবে, আর তারপরে প্লাস 3b এর হোল স্কোয়ার, তারপর কী হবে মাইনাস আছে, মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি সেক্ষেত্রে কী হবে, মাইনাসটা কমন নিলে কত হবে 9 মানে 3b এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস কমন নিলে এটা কি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 × 3b ইন্টু কত হবে 2c ইন্টু তারপরে কি হবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, কেননা মাইনাস কমন নিয়েছে, তাহলে এখানে 2c এর হোল স্কোয়ার, তাই না, 2c এর হোল স্কোয়ার ইকুয়ালস টু দিলাম আমরা, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a মাইনাস বি মানে 3b এর হোল স্কোয়ার মাইনাস এটা কী হবে, এটাও সেই একই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে 3b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু এই ক্ষেত্রে কী হবে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে আমরা এইভাবে করতে পারি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ যদি হয় এখানে টোটাল এর ভ্যালুটা কী হচ্ছে a মাইনাস 3b হচ্ছে, তাহলে a মাইনাস 3b প্লাস 3b মাইনাস 2c একটা পেলাম, আরেকটা হচ্ছে গিয়ে তাহলে a মাইনাস 3b প্লাস এটা মাইনাস হচ্ছে, এটাকে মাইনাস দেবো, মাইনাস হলে আর কি এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 3b প্লাস 2c ইকুয়ালস টু মাইনাস 3b প্লাস 3b কেটে দাও, মাইনাস 3b আর মাইনাস 3b এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে মাইনাস 6b হয়ে যাবে, তাহলে কী পেলাম এ মাইনাস 2c হবে, আর এটা হবে দেখো এখানে কী হবে, এখানে সি কটা আছে একটা আছে, সুতরাং কী হবে তাহলে এক্ষেত্রে হবে বি আছে দুটো, তাহলে মাইনাস 3b অর্থাৎ প্লাস 3b, মাইনাস মাইনাস প্লাস, আর সাইন দুটো কী হচ্ছে সাইন দুটো কী হবে এখানে বড় সংখ্যা মানে সেই একই রকম সাইন থাকবে, মাইনাস 6b হয়ে যাবে আর প্লাস 2c হয়েছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে, তাহলে পরের প্রশ্নতে চলো, উৎপাদকের দুটো সমাধান হয়ে গেছে, এবার দেখো 8-এর দিকে চলে এলাম, 8 থেকে কী বলছে যে দেখো ওয়াই এর মান কি হলে 2y এবং 10-9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে, এখানে কিন্তু দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটারও করতে হবে, 1 আর 2কে বলা হচ্ছে, তাহলে y এর মান কি হলে 2y এবং 10-9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে, চলো আমরা গণিতটা করি। এই প্রশ্নটা তোমাদের রয়েছে 8-এর ইকেট দাগের 8-এর 1 বলা হচ্ছে, আটের 1 বলা আছে, তাহলে 8-এর 1-এর প্রথমে লিখবে কি লিখবে, ধরি এ এর স্থানাঙ্ক 2y ও বি এর স্থানাঙ্ক 10-9, বিন্দুদ্বয়ের দূরত্ব লিখবে, বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক, আচ্ছা, অতএব রুট 10-2 এর বর্গ প্লাস -9 - y এর বর্গ করে দাও, ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু করো 10, কেন দূরত্ব বলা হয়েছে, সুতরাং আমরা 10 করতে পারি, ইকুয়ালস টু 10, তাহলে এক্ষেত্রে আমরা করব দেখো বর্গমূল, তাহলে বর্গমূলটা এদিকে এসে কী হবে, রুটটা এদিকে এলে বর্গ হয়ে যাবে, তাহলে আমরা এই ক্ষেত্রে পেলাম কি, তাহলে এখানে 10 থেকে 2 বদলে 8, 8টা 64 হয়ে যাবে, তাহলে 64 প্লাস কী হবে প্লাস মাইনাস প্লাসে -9 কী হবে, তাহলে মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেলে কী হয়ে যাবে, এক্ষেত্রে বর্গ করে দাও, 9 আর y এর বর্গ এইভাবে হবে, তাহলে 9 প্লাস y এর বর্গ, তাহলে ইকুয়ালস টু এখানে 10-এর বর্গ করে দাও, বা
64 করো, এখানে 9 প্লাস ওয়াই এর বর্গটা ফেলে রাখো, এখানে 100 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে 9 প্লাস ওয়াই এর বর্গ ইকুয়ালস টু 100 আর মাইনাস 64, বা 9 প্লাস ওয়াই এর বর্গ ইকুয়ালস টু 100 থেকে 64 বাদ দেওয়া কত হবে, 36। তারপরে তোমরা এই ক্ষেত্রে কী করবে, এই বর্গটা তোমরা নিয়ে আসো এদিকে, বর্গ নিলে বর্গমূল হয়ে যাবে। তাহলে কত হবে, তাহলে বা 9 প্লাস ওয়াই ইকুয়ালস টু কী হবে, বর্গমূল 36, বা প্লাস মাইনাস কী হবে, 6 হয়ে যাবে। তাহলে যখন আমরা পেলাম, লিখবে যখন 9 প্লাস ওয়াই ইকুয়ালস টু কী হলো, 6 হলো একবার, আবার দেখো এখানে প্লাস আছে মানে কি, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, আবার কি হবে, আবার 9 প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 6 হয়েছে। তাহলে এরপর তোমরা লিখবে এখানে ওয়াই এর ভ্যালুটা বের করো। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, এখানে ওয়াই ইকুয়ালস টু কী হবে, ওয়াই ইকুয়ালস টু বা ওয়াই ইকুয়ালস টু 6 মাইনাস 9, বা ওয়াই ইকুয়ালস টু কত হবে, মাইনাস 3। ওয়াইয়ের ভ্যালু পেলাম -3, আর এদিকে কী হবে, এদিকে বা ওয়াই ইকুয়ালস টু -6 -9, বা তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, 9 কত হচ্ছে, 9 হচ্ছে 15, 9 হচ্ছে -15 হচ্ছে। তাহলে আমরা কি এক্সের দুটো স্থানাঙ্ক পেলাম, ওয়াই এর স্থানাঙ্ক পেলাম। ওয়াই এর স্থানাঙ্ক কী কী পেলাম আমরা, ওয়াই এর মান, এখানে ওয়াই এর মান জানতে চেয়েছে, ওয়াই এর মান কী হলে বলা হচ্ছে, তাহলে ওয়াই এর মান কী হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হতে হবে, -3, -15, বুঝছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা রয়েছে, দেখো পরের প্রশ্ন কী রয়েছে, যে পরের প্রশ্ন রয়েছে এখানে দেখো 0 বা ও, এটা ও ধরবে, ও এটা 0 0, অর্থাৎ তোমাদের লেখচিত্রে যে এক্স আর এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে ও ধরা হয়, তাই না? ও এর স্থানাঙ্ক কী হয়, 0 0। তাহলে এর স্থানাঙ্ক কি কত বলা হচ্ছে, 4 আর 3, এবং বি এর স্থানাঙ্ক 8 6। বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখতে বলছে। চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমে আমরা লিখতে পারি, ধরি ও এর স্থানাঙ্ক কী হবে, ও এর স্থানাঙ্ক হবে 0 0, আর এ এর স্থানাঙ্ক কী আছে, এ এর স্থানাঙ্ক 4 আর 3, আর বি এর স্থানাঙ্ক কী আছে, 8 আর 6। সমরেখ হলে ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি হবে। আবার ও এ লেখো, ও এ ইকুয়ালস টু কী হবে, √4 - 0 0 বর্গ প্লাস 3 - 0 বর্গ ইকুয়ালস টু, তাহলে এক্ষেত্রে কী হবে, 4 - 0 মানে কি 4 বর্গ, কত হয় 4 4 16, তাই না? 4 4 16 হয়, বর্গ 16 প্লাস আছে 3 বর্গ, 3 3 কত হচ্ছে 9, কত হবে 9 6 15, অর্থাৎ 25, √25, অর্থাৎ 25-এর বর্গমূল কত জানি আমরা জানি 5। এটা একক দিয়ে দাও, 5 একক। আবার লেখো বি এর স্থানাঙ্ক, ও এর উপরে একটা বার টেনে দাও। তাহলে আবার এ বি কী হবে, এ বি হলে কী হবে, এ বি ইকুয়ালস টু কী হবে, তাহলে 8 - 4 হবে 4-এর বর্গ, প্লাস 6 - 3-এর বর্গ। সেক্ষেত্রে কী হবে, তাহলে এক্ষেত্রে ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দেওয়ার পর 8 থেকে 4 বাদ দাও, 4 4 16, 16 প্লাস কত হবে 3 3 9, 6 থেকে 3 বদলে 9 হচ্ছে, 9-এর বর্গ 3 3 9, সমান কত হবে, সমান 16 9 কত হয়, 16 9 25, 25-এর বর্গমূল কত হবে 5 একক।
5 একক হয়ে গেছে। এবার আরেকটা আছে ও বি, তাহলে ও এ বের করেছি আমরা, এ বি বের করেছে, আর হচ্ছে ও বি। ও বি এর ক্ষেত্রে যদি আমরা বের করি ও বি ইকুয়ালস টু রুট দেবো, তাহলে ও আর বি আমরা কী করবো, পিথাগোরাস উপপাদ্যে ফেলবো, তাহলে কী হবে 8 মাইনাস কত হবে 0 বর্গ প্লাস 6 মাইনাস 0 বর্গ ইকুয়ালস টু কী দেবো, ইকুয়ালস টু এখানে একক দিয়ে দিতে পারো, এখানে একক প্রতি ক্ষেত্রে কিন্তু একক একটা দিয়ে দিতে পারো, একক। তাহলে এক্ষেত্রে কী হলো, এক্ষেত্রে তাহলে 8 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 8 হয়, 8 বর্গ কত হবে 64, তাহলে 64 প্লাস 6 বর্গ 636 সমান 64 আর 36 যোগ করলে কত হচ্ছে 100 হচ্ছে। 100 বর্গমূল কত জানি আমরা 10 জানি, 10 একক, 10 একক। তাহলে অতএব আমরা লিখতে পারি এখন ও এ প্লাস এ বি ইকুয়ালস টু 5 একক হবে, প্লাস কত হবে, তাহলে ও এ 5 একক আর এ বি কত হচ্ছে 5 একক, সমান কত হচ্ছে 10 একক, যেটা কিন্তু ও বি এর সমান, বুঝেছে? তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব ও এ বি বিন্দু তিনটি সমরেখ, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন চলে এলাম আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন তোমাদের 7 দাগের 8 দাগের হয়ে গেছে। 9 দাগের কি বলা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চলো, এই উপপাদ্যটা তোমাদের পেজ নাম্বার 77, তোমাদের গণিতের টেস্ট বইয়ের 77 নম্বর পেজে রয়েছে। 77 নম্বর পেজে দেখো উপপাদ্য 15 নম্বর উপপাদ্য রয়েছে। 15 নম্বর উপপাদ্যে পাবে তোমরা, 15 নম্বর উপপাদ্যে পেজ নাম্বার 77 নম্বর পেজে পেজ নাম্বার উপপাদ্য, উপপাদ্য 15 নম্বর উপপাদ্য তোমরা পাবে, বলেছে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চলো এই উপপাদ্যটা তোমরা একটু দেখে নিতে পারো, বা তোমাদের টেক্সট বই 77 নম্বর পেজ থেকে তোমরা বের করে নিতে পারো, কেমন? তাহলে এই উপপাদ্যটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? চলো পরের যে জ্যামিতিটা রয়েছে, দেখো পরের জ্যামিতি রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। চলো, এটা কিন্তু তোমাদের পেজ নাম্বার কত আছে 86 নম্বর পেজে, 86 নম্বর পেজে উপপাদ্য 17 নম্বর উপপাদ্য। তোমরা এই উপপাদ্যটা তোমরা দেখো, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা তোমাদের উপপাদ্য নম্বর 17, পেজ নাম্বার 86, এই উপপাদ্যটা একটু দেখে নিতে পারো, কেমন? উপপাদ্যটা একটু দেখে নিতে পারো। এই উপপাদ্যটা একটু দেখে নেবে তোমরা, কেমন? চলো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে দেখো, এখানে বলা হচ্ছে যুক্তি দিয়ে এটা দুটো হয়েছে, এখানে দুটো 9 থেকে দুটো হয়ে গেছে। এবার দেখো 10 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 1 নম্বর হচ্ছে প্রদত্ত পি কিউ আর এস আয়তাকার, এই যে পাশের চিত্রটা লক্ষ্য করো, পাশের চিত্রটা বলা হয়েছে যে পি কিউ বলেছে পি কিউ আর এস আয়তাকার চিত্রে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স কোণ আর ওয়াই কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, এটা আছে পি কিউ আর এস, এটা আয়তক্ষেত্র, আর এই আয়তক্ষেত্রের দুটি কর্ণ হচ্ছে পি আর আছে, আর একটা হচ্ছে এস আর কিউ। এই দুটি কর্ণ দেখো এখানে 4টি ক্ষেত্র বেরোচ্ছে, 4টি ত্রিভুজাকার ক্ষেত্র পাচ্ছি আমরা। তাহলে এইদিকে 100 ডিগ্রি কোণ হচ্ছে, আর এই কোণ হচ্ছে 100 ডিগ্রি, আর এই কোণকে সমদ্বিখণ্ডিত করছে কিনা সেটা আমরা দেখবো একটু। চলো দেখো এই চিত্রে দেখতে পাচ্ছি আমরা পি কিউ আর এস আয়তাকার ক্ষেত্র। দেখো যে দুটি কর্ণ, একটা কর্ণ হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ এস। দেখো আমরা জানি যে দুটি সরলরেখা একে অপরকে ছেদ করলে তার বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়, আমরা জানি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে কিউ, এটা আমরা নামকরণ দিলাম, ও নামকরণ করলাম, কেমন? ও নামকরণ করলাম। কিউ ও আর যদি 100 ডিগ্রি হয় তাহলে কী হবে, পি ও এস কিন্তু 100 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে পি কিউ আর এস সামান্তরিকের আয়তক্ষেত্রের
আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে পি ও আর ইকুয়ালস টু কী হবে, কিউ ও আর ইকুয়ালস টু পি ও এস। তাহলে আমরা লিখতে পারি, তাহলে কিউ ও আর কোণ ইকুয়ালস টু কী হবে, পি ও এস কোণ, ঠিক আছে, সমান কত হচ্ছে 100 ডিগ্রি হবে, 100 ডিগ্রি। দেখো এই কোণ যদি 100 ডিগ্রি হয়, প্রতিটি কোণ দেখো এই কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা জানি পি ও এস ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এবার অতএব আবার পি ও এস ত্রিভুজের ক্ষেত্রে তাহলে পি ও এস কোণ ইকুয়ালস টু কত পেলাম, ইকুয়ালস টু 100 ডিগ্রি পেলাম। এবং দেখো এই পি ও এস ত্রিভুজের দেখো এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান হবে, এই দুটি কোণ পরস্পর সমান হবে। যদি এই কোণ যদি 100 ডিগ্রি হয়, এটাও 100 ডিগ্রি পাচ্ছি আমরা, তাই না? তাহলে 100 ডিগ্রি হলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি আমরা, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণ হবে কি, এই দুটি কোণ সমান হলে কি হবে, তাহলে এই দুটি কোণ সমান হলে তাহলে আমরা 180 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত হবে, 80 ডিগ্রি হবে। 80 ডিগ্রি হলে এই দুটি কোণের প্রত্যেকটির মান কত হবে, 40 ডিগ্রি করে হবে, বুঝা গেছে? তাহলে এবং আমরা লিখতে পারি যে পিওএস ত্রিভুজের ক্ষেত্রে পিওএস 100 ডিগ্রি এবং ও পি এস কোণ ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু তাহলে ও এস পি কোণ। তাহলে এই দুটি কোণ সমান হবে, কেন না, বোঝা যাচ্ছে? তাহলে এই দুটি কোণ সমান হলে এই দুটি কোণের প্রত্যেকটি কোণের মান কত হবে, আমরা জানি এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুটির যোগফল কত হবে, 80 ডিগ্রি হবে। তাহলে 80 ডিগ্রি হলে প্রতিটি কোণের মান কত হবে, তাহলে এই দুটি কোণ প্রতিটি কোণের মান কত হবে, সমান কত হবে, 80 ডিগ্রি হবে, বোঝা গেছে? তাহলে অতএব কী হবে, তাহলে পি ও পি এস ও এস পি ইকুয়ালস টু কত, 80 ডিগ্রি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে অতএব তাহলে ওয়াই ডিগ্রি কোণের মান কত হবে, তাহলে ওয়াই ডিগ্রি কোণ সমান কত হবে, তাহলে ওয়াই ডিগ্রি কোণ ইকুয়ালস টু কত হবে, 80 ডিগ্রি বাই 2 কত হবে, সমান 40 ডিগ্রি, ঠিক আছে? 40 ডিগ্রি হয়েছে। তাহলে এই কোণের মান কত পেলাম আমরা, 40 ডিগ্রি। আবার দেখো এই কোণটা যদি আমরা দেখি, তাহলে আমরা কিউ এস যদি একটি সরল কোণ হয় সেক্ষেত্রে দেখো, তাহলে এই কোণটা কী হবে, তাহলে এই সরল কোণ 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণ যদি আমরা 100 ডিগ্রি পাই, তাহলে এই কোণ কত হবে, তাহলে এই কোণে 80 ডিগ্রি হবে, এই কোণ কত হবে, 80 ডিগ্রি। তাহলে অতএব এবং তাহলে আমরা লিখতে পারি এবং এস ও কোণ, এস আচ্ছা আচ্ছা কী লিখবো আমরা, হ্যাঁ কিউ ও আর লেখো, কিউ ও আর কোণ প্লাস কী হবে, এস ও আর কোণ ইকুয়ালস টু কত হয়, 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে কী হবে, তাহলে এস ও আর কোণ কত হবে, তাহলে এস ও আর কোণ কত হবে, তাহলে এই কোণের মান যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণ কত হবে, তাহলে 80 ডিগ্রি হবে। তাহলে অতএব এস ও আর কোণ কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এর ভ্যালু কত হচ্ছে, 100 ডিগ্রি কোণ জানি, তাহলে 100 সমান কত হচ্ছে, 80 ডিগ্রি। তাহলে এই কোণ কত পেলাম আমরা, 80 ডিগ্রি পেলাম, 80 ডিগ্রি। তাহলে এই কোণ 80 ডিগ্রি হলে তাহলে এই দুটি কোণের যোগফল, এই দুটি কোণ সমান হবে, তাহলে এই কোণ সমান হবে। সুতরাং এই কোণ সমান হলে তাহলে এই দুটি কোণের যোগফল কত হবে, 100 ডিগ্রি হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে ত্রিভুজ এস ও আর এর কি কোণ না, এস ও আর কোণ সমান কত হচ্ছে, 80 ডিগ্রি। তাহলে অতএব কত হবে, তাহলে অতএব এস কোণ অর্থাৎ ও এস আর কোণ প্লাস
এস আর ও কোণ ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু আমরা কী করবো, ইকুয়ালস টু 180 থেকে 80 ডিগ্রি থেকে কত 80 ডিগ্রি বাদ দেব, সমান কত হচ্ছে, সমান এই দুটি কোণ সমান কোণ, সুতরাং আমরা লিখতে পারি যে কোনো কোণের মান একটা বের করতে পারি। তাহলে আমরা x ডিগ্রি কোণের মান বের করবো, অর্থাৎ কত হবে 100 ডিগ্রি হবে। তাহলে অতএব তাহলে এস কোণ অর্থাৎ ও এস আর কোণ বা x ডিগ্রি কোণ, x ডিগ্রি কোণ বা ও এস আর কোণ কত হবে, সমান কত হবে, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো 100কে, 100কে 2 দিকে সমান কোণ হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, সমান 50 ডিগ্রি। তাহলে অতএব x ডিগ্রি কোণের মান কত পেলাম, x ডিগ্রি সমান কত হচ্ছে 50 ডিগ্রি। আবার এখানে ওয়াই ডিগ্রি কত পেয়েছিলাম উপরে, অতএব ওয়াই ডিগ্রি পেয়েছি কত হবে 40 ডিগ্রি, হয়ে গেছে। তোমাদের অ্যান্সারটা এখানে শেষ হলো। এরপরের একটা যে প্রশ্ন রয়েছে, এরপরের যে একটা প্রশ্ন রয়েছে দেখো, যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 18 সেমি, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো যদি একটি রম্বস অঙ্কন করি, এখানে দুটি কর্ণের মান বলা হয়েছে, দুটি কর্ণের মান যথাক্রমে, আমরা উপরটা এদিকে এটা 24 ডিগ্রি আমরা ধরে নিই, তাহলে এ বি সি ডি রম্বসের এটা ও দিলাম, তাহলে এই বাহুটা কত হচ্ছে 18 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে আমরা প্রদত্ত যদি করি, প্রদত্ত এসি সমান কত আছে, এসি কত আমরা ধরলাম কি এটা 18 ডিগ্রি, 18 সেমি বল ধরলাম, 18 সেমি, এসি হচ্ছে 18 সেমি, আর হচ্ছে বিডি ধরলাম 24, বিডি কত হচ্ছে 24 সেমি। তাহলে অতএব দেখো এটা যদি 24 যদি ধরি, তাহলে বিডি যদি 24 ধরি, সেক্ষেত্রে কী হবে, বিও কত হবে, অর্ধেক হবে। তাহলে অতএব ও বি ইকুয়ালস টু কত হবে 24/2 সঙ্গে কত হবে 12 সেমি, এবং ও এ কত হবে, ও এ ইকুয়ালস টু কত হবে 18/2 কত হবে 9 সেমি। যদি আমরা ধরি এ বি ও একটি সমকোণী ত্রিভুজ যদি ধরি, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি ত্রিভুজ এ বি ও এর, তাহলে এ বি কত হবে, এ বি ইকুয়ালস টু কত হবে, তাহলে অতিভুজের মান বের করতে হলে লম্বার সঙ্গে ভূমির বর্গের যোগফল করলে তাহলে কি অতিভুজ বেরোবে, তাহলে কী হবে, তাহলে এ ও বর্গ প্লাস বি ও এর বর্গ সমান বর্গ রুট দিয়ে দাও, তাহলে কত হবে, এও কত পেয়েছি আমরা, এও পেয়েছি 9 সেমি, আর ও বি পেয়েছি 12 সেমি, বা বিও পেয়েছি 12 সেমি, তাহলে 9 বর্গ প্লাস কত হবে 12 বর্গ সমান কত পেলাম, তাহলে সমান বর্গ 9 81 প্লাস 12 144 সমান রুট 225, আর রুট অর্থাৎ 225-এর বর্গমূল কত হয় আমরা জানি কি 15, তো কত হবে, অতএব এ বি ইকুয়ালস টু 15। তাহলে এ বি ইকুয়ালস টু 15 হলে আমরা জানি রম্বসের প্রতিটি বাহু কী হয়, সমান হয়, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হলে তাহলে কী হবে, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 15 সেমি করে পেলাম, কত পেলাম হবে 15 সেমি করে পেলাম, বোঝা গেছে। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 15 সেমি, 15 সেমি, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। না এখানে হচ্ছে তোমাদের এই 1 নম্বর মডেল স্কুলটা এখানে শেষ হয়েছে, এখানে দেখতে পাচ্ছি শেষ হয়েছে 1 নম্বর মডেল স্কুলটা, আর এরপরে দেখতে পাচ্ছি আর নেই এখানে আর কোনো প্রশ্ন নেই, অর্থাৎ আজকের আমি এই ভিডিওতে তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি, এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব, কেমন। তো আজকের এই পর্যন্ত, তোমার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।